আসসালামাইকুম। আমার নাম আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ৩য় বর্ষ। তোমরা যারা সেকেন্ড টাইমার এবং প্রি মেডিকেল কোর্স নিয়ে ভাবতেছিলা, তাদের ধারাবাহিক যে ক্লাসগুলো আমরা দিচ্ছি, তারই ধারাবাহিকতায় আমাদের আজকে চার নম্বর ক্লাস। তো দেখো, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বায়োলজির প্রথম পত্রের কোষ বিভাজন বা সেল ডিভিশন। তো তোমরা যারা সেকেন্ড টাইমার ম্যাক্সিমাম এখন ক্লাস দেখবা, ক্লাসটা শেয়ার করবা এবং তাড়াতাড়ি তোমার আশেপাশের ফ্রেন্ডগুলোকে মেনশন করে দাও যারা টাকার অভাবে কোর্স কিনতে পারে না, কিন্তু একটা ভালো অ্যাডমিশন ব্যাচ চায়। রেগুলারলি এক্সাম এবং ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনা করানো হবে। তাহলে আমার লাইভটার সাউন্ড ক্লিয়ার কি না এবং তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো। আমি আমার এখান থেকে একটু শেয়ার দিই এবং তোমরা কে কোথা থেকে ক্লাস করছো জানাও। আমাদের এখনই ক্লাস শুরু হয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাসের টপিক শুরু হওয়ার আগে আমি প্রতিবারের ন্যায় আমি 3টা এমসিকিউ ক্লাস শুরুর আগে আমি তোমাদেরকে সলভ করতে বলি। দেখো, ক্রোমোজোমীয় নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? সেল ডিভিশনের বা প্রথম অধ্যায়ের প্রথম যে এমসিকিউটা আমি তোমাদের দিছি, দেখো, ক্রোমোজোমীয় নৃত্য কোন কোষ বিভাজনের দশায় দেখা যায়? প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এইটা তোর অ্যান্সার করতে থাকো, আমি একটু শেয়ার দিই আমার এখান থেকে। এবং তোমরা কি কোথা থেকে ক্লাস করছো আমাকে জানাও। আজকের ক্লাসটিতে যারা থাকবা 1 ঘন্টার মতো ক্লাস হবে। A to Z যারা থাকবা তারা নতুন কিছু শিখতে পারবা এবং এই ক্লাস নোটটি খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? তো তোমরা একটু শেয়ার দাও, মেনশন দাও, আমি একটু আমার এখান থেকে শেয়ার দিই। তোমরা কি আমার ভয়েস শুনতে পাচ্ছ? মৌমিতা আসছো, নুজুহাত, তাবাসসুম, সাদিয়া, খাদিজা, তুল্লিজা, মৌমিতা। আচ্ছা, ঠিক আছে। বাকিরা একটু তাড়াতাড়ি তোমার কমেন্ট করে জানাই দাও। এটা অলরেডি অনেকে অ্যান্সার করা শুরু করেছো অলরেডি। রিজু বলছো বি, সুস্মিতা, কানিস ফাতেমা প্রোমেটাফেজ, অথই লগ্ন তিনি বলছেন 1-এর বি। আচ্ছা, এইটার অ্যান্সার দেখো, ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স। পরীক্ষা যদি আসে ক্রোমোজোমাল ড্যান্স কোন কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রোফেজ এখানে তোমার খাটোমোটা হয়, এটা হবে না, এইটা হবে রাইট অ্যান্সার। প্রোমেটাফেজ এখানে স্পিন্ডেল ফাইবার তৈরি হয় এবং এই স্পিন্ডেল ফাইবারের গায়ের সাথে যখন ক্রোমোজোমগুলো লেগে থাকে, অর্থাৎ এই যদি কোষ হয়, কোষের ভিতরে এইগুলো হচ্ছে স্পিন্ডেল ফাইবার। স্পিন্ডেল ফাইবারের ভিতরে যখন একটা ক্রোমোজোম এখানে ট্রাকশন ফাইবারের মাধ্যমে অ্যাটাচড হয়, তখন এখানে একটু এরকম কাঁপাকাঁপি করে। এই কাঁপাকাঁপি বা ড্যান্সিং মুভমেন্টকে বলা হয় প্রোমেটাফেজ। আর অ্যানাফেজ তো গতির দশা, টেলোফেজ মানে একদম লাস্টের দশাটাকে বলে টেলোফেজ। তাহলে যারা বি আনসার করেছো, আহসান হাবিব সহ মিজানুর রহমান খান, যারা মিতা রহমান, যারা বি আনসার করেছো তাদেরটা রাইট। সেই সকল এমসিকিউগুলো এখানে তুলে ধরেছি যেটা অনুশীলনীতে সর্বাধিক পরিমাণ এবং বইয়ের ভেতরে সর্বাধিক পরিমাণ গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকবা, কথা দিতে হবে আমার সাথে। এবং এর ভিতরে আমরা প্রথম 3টা যে এমসিকিউ শুরু করি প্রতিবারের নাই কোনো একটা ক্লাস শুরুর পূর্বে, ঠিক 2 নম্বর এমসিকিউটা দেখো, কোষচক্রের মোট সময়ের শতকরা কত ভাগ ডিএনএ প্রতিলিপনে ব্যবহার করা হয়? দেখবা কোষচক্রের কয়েকটা ফেজ আছে। হ্যাঁ, দেখবা এখানে হচ্ছে এম ফেজ, এটা হচ্ছে G1 ফেজ, এটা হচ্ছে এস ফেজ, আর এটা হচ্ছে G2 ফেজ, বুঝছো? তাহলে এটা হচ্ছে এম ফেজ বলা হয় বা মাইটোটিক সেল ডিভিশনে। তো এর এখান থেকে সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন বলতেছে যে সিনথেটিক দশা বা তোমার ডিএনএ প্রতিলিপন হয় কোন দশায়? এই সিনথেটিক দশায় বা ডিএনএ সংশ্লেষণ হয়। তাহলে কতটুকু সময় এখানে ব্যয় হয় পরীক্ষা যদি প্রশ্ন দেয়? ডিএনএ সংশ্লেষণের যে সিনথেটিক এস দশায় কতটুকু সময় ব্যয় হয়? তোমরা দেখি ভাইয়া ক্লাসটা। আচ্ছা, শাকিলা জান্নাত, মাহমুদা সুলতানা, কানিস ফাতেমা, রুবায়া মিলি, আরমান পাটোয়ারি, সুস্মিতা খান, সুলতানা, তোমরা সেকেন্ড টাইমার যারা 26 ব্যাচ 27 ব্যাচ ক্লাস করতেছো, যারা হচ্ছে এইবার এক্সাম দিচ্ছ এইচএসসি বোর্ড এক্সাম, তারা বাদে তারাও ক্লাস করতে পারো, কিন্তু তোমাদের তো সময় থাকতে হবে, তাই না? এখন যারা এখানকার অ্যান্সার অলরেডি 30 থেকে 50 দিয়ে ফেলছো, তারা রাইট অ্যান্সার অলরেডি অনেকে দিছো। শিমু, রাজু, লগ্ন, তোমরা সবাই কমেন্ট করো লাস্ট পর্যন্ত। এবং লাস্ট পর্যন্ত যারা থাকবা তাদের জন্য একটা ছোট্ট বিনোদনমূলক একটা গান অথবা একটা গজল হয়ে যাবে তোমাদের রিকোয়েস্টে।
তাহলে আমার সাথে কথা দিতে হবে যে লাস্ট পর্যন্ত থাকবো। আমি তো নামগুলো পড়ে রাখলাম, কারা লাস্ট পর্যন্ত থাকো আমি দেখবো তোমার। হ্যাঁ, তাহলে এখানে দেখো 30 থেকে কত হবে, 50% টাইম ব্যয় হয়। এখানে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম ব্যয় হয়। আর এইখানে অর্থাৎ 5 থেকে 10% টাইম এইখানে ব্যয় হয়, বুঝছো। আর বাকি এই যে G2 ফেজ, G1 ফেজ, এই টাইমগুলো কতটুকু জানো, এটা হচ্ছে 90 থেকে 95% টাইম ব্যয় হয়, বুঝছো। এখন এস দশায় তারের ভিতরে 30 থেকে 50% টাইম ব্যয় হয়, তাহলে আর এইটা হচ্ছে 30 থেকে 40% টাইম ব্যয় হয়। তাহলে বাকি থাকলো এইটুকু G2 দশায় হচ্ছে তোমার এই যে 20 থেকে 30% সময় ব্যয় হয়, বুঝছো। তুমি এটা হিসাব করে নিও, বাদ দিও। তাহলে এই যে কোষ চক্রটা কে আবিষ্কার করেন, কমেন্ট করো তো দেখি কে পারো। এই কোষ চক্র কে আবিষ্কার করেন এবং কোষ চক্র কাকে বলে, এই সংজ্ঞাটাও যারা 26 এবং 27 ক্লাস দেখবা তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং বাজারে আমাদের এই যে মেডি বায়োলজি বইটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেডি সিরিজের একটা বায়োলজি বই, যেটা মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা সেরা বই। তোমরা বাজারে এই সপ্তাহে পেয়ে যাবা। অলরেডি আমাদের এটা বাজারে পাঠানোর জন্য কার্যক্রম শুরু হয়েছে, অর্থাৎ অলরেডি আমাদের প্রেস থেকে এটা রিলিজ হয়ে গেছে, সেটা এখন লাইব্রেরিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তোমরা এই সপ্তাহে অর্থাৎ আজকে যেবার এই সপ্তাহের ভিতরে তুমি এই মেডি সিরিজের বইটা পেয়ে যাবা। এই সকল এমসিকিউ ওই বই থেকে নাও। তাহলে পরের এমসিকিউটা দেখো, কোন প্রোটিনটি, এখানে হচ্ছে এখানে ডিএনএ হবে, বুঝছো। কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ত্বরান্বিত করে। প্রোটিন সিডিকে প্রোটিন আছে, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সিডিকে। এই সিডিকে প্রোটিন 4 প্রকার, 1, 2, 3, 4। এই 4 প্রকার সিডিকে অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা কিন্তু এক প্রকার প্রোটিন, যেটা ডিএনএ এর যে মানে তোমার যে কোষ চক্র আছে না, কোষ চক্রের G1, বলো তো, এটা কমেন্ট করো তো, G1 S না G2, এই কোথায় তোমার এই প্রোটিনটা তৈরি করে বলো তো। G1 উপদশায় না S উপদশায় না G2 উপদশায় এই প্রোটিন তৈরি করে। এইটা পারলে মনে করো তুমি খুবই একটা বেসিকধারী স্টুডেন্ট, বুঝতে পেরেছো। হাওয়ার্ড এবং প্লেট, সাদিয়া শিমু, ফাইন। রিজু না রে, ফ্লেমিং আবিষ্কার করেন, হাওয়ার্ড এবং প্লেক, এই যে শিমু অ্যান্সার দিছে। হ্যাঁ, এইটা হচ্ছে রাইট। ওয়াল্টার ফ্লেমিং না, হাওয়ার্ড প্লেক, তিনি কোষ চক্র আবিষ্কার করছিলেন। এবং এই প্রোটিন তৈরি হয় অর্থাৎ এই সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসটা, এই যে প্রোটিনটা এই G1 উপদশায় তৈরি হয়। S উপদশায় তোমার ডিএনএ তৈরি হয়, ডিএনএ সংশ্লেষণ হয়, ডিএনএ। আর G2 দশায় কি তৈরি হয় জানো, G2 হচ্ছে MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এইটা প্রয়োজন পড়ে G2 তে যাওয়ার জন্য। তাহলে G1 উপদশায় প্রোটিন এবং এনজাইম তৈরি হয়। এই প্রোটিনের ভিতরে সিডিকে একটা এনজাইম আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সেটা কয় প্রকার, 4 প্রকার। এখন সেই 4 প্রকারে কি কি ভাই একটু হাত দিয়ে দেখান তো। এ দেখো, এই যে বি ই এ আর ডি, বেড দিয়ে মনে রাখবা, BEAD, বেড। হ্যাঁ, মানে ABCD, সিটা নাই মনে হয়। তো এই দেখো বলতেছে যে কোন প্রোটিনটি সক্রিয় ত্বরান্বিত ভূমিকা পালন করে। তাহলে মনে রাখবা সাইক্লিন বি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন ডি। তাহলে এই যে সাইক্লিন তুমি এখানে এ দেখতে পাচ্ছ, এই যে এই এটা হচ্ছে ডিএনএ সক্রিয় এবং ত্বরান্বিত করে, তাহলে সাইক্লিন এ, এটা হবে রাইট আনসার। যারা এ আনসার করেছো তারা রাইট। এটা কিন্তু কঠিন ছিল এবং নতুন বইয়ের একটা এডিশনের ইনফরমেশন। তাহলে দেখো 4 প্রকার সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ পাওয়া যায়, তার ভিতরে সাইক্লিন এটা ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় এবং ত্বরান্বিত করে। এখন মাইটোসিসের কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ, মিওসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ, এবং ক্রসিং ওভার, এবং ক্রসিং ওভারের একটা দশা আছে, তার নাম হচ্ছে প্যাকাইটিন। এই দশা কয়েকটা বৈশিষ্ট্য আছে, বলো তো কি কি থাকে প্যাকাইটিন দশায়। এই প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার হয়, তাহলে এই প্যাকাইটিন দশা এবং কোষ বিভাজন 90% ইম্পর্টেন্ট। তারপর ইন্টারফেস এবং কোষ চক্র, অনিয়ন্ত্রিত মাইটোসিস, পরীক্ষা যদি আসে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কিসের ফসল, তখন কি অ্যান্সার হবে বলো তো। কম গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখো, বৈশিষ্ট্যমূলক জিনিস। আর জানা জরুরি যে জিনিসগুলো, যে অ্যাপোপ্টোসিস, মিওসিস, হ্যাঁ, যে নেক্রোসিস, ওইগুলো আছে না, ওইগুলা। এখন দেখো এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে কোষ বিভাজন কাকে বলে। একটা কোষ থেকে আর একটা কোষ হওয়ার প্রক্রিয়ার নাম কি, কোষ বিভাজন, তাই না। তো ওয়াল্টার ফ্লেমিং নামক এক বিজ্ঞানী 1882 সালে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তার পরীক্ষা যদি আসে কোষ বিভাজনের আবিষ্কারককে, তখন কি লিখবা বলো তো, কমেন্ট বলো তো।
কোষ বিভাজনের আবিষ্কারক কে? মিজানুর রহমান, মোহাম্মদ রাহাত, মৌমিতা। এই যে একটি কোষ সৃষ্টি এবং তার বৃদ্ধি, বিভাজন, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে সেল সাইকেল বলা হয়। রাইট আনসার। মাহমুদা সুলতানা, প্রান্তরাজ নাথ, তোমরা সবাই রাইট আনসার করেছো, থ্যাংক ইউ। এখন আমাকে বলো তো কোষ বিভাজনের আবিষ্কারক কে? এরকম একটা এমসিকিউ দেখবা তোমরা পেয়ে যাবা, হ্যাঁ। তখন কি আনসার হবে? এই কিন্তু ওয়াল্টার ফ্লেমিংই হবে কিন্তু। এবং তিনি এই যে দেখো কোথায় প্রথম কোষ বিভাজন লক্ষ্য করে? সমুদ্রে। অর্থাৎ প্রাণের আবির্ভাব কোথায় ঘটে? সমুদ্রে। কোথায়? কোন প্রাণীর গায়ে? এই দেখো, এই বৈজ্ঞানিক নামটা তুমি মনে রাখতে পারো, ট্রাইটারাস ম্যাকুলোসা। ট্রাইটোরাস ম্যাকুলোসা, সামুদ্রিক স্যালামান্ডার। সামুদ্রিক স্যালামান্ডার, আমার সাথে বলো, সামুদ্রিক স্যালামান্ডারে কে দেখেন, কত সালে দেখেন, সালটাও মনে রাখতে পারো। জীবজগতে 3 প্রকার দেখা যায়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এটা তোমরা এসএসসি লেভেলেও পড়ে আসছো, ফলে এটা তোমার বলা লাগছে না। এখন দেখো, তোমরা যদি লাস্ট পর্যন্ত ক্লাসে থাকো তাহলে একটা গান গাবো, আর যদি না থাকো তাহলে কিন্তু গাইবো না। আর কতদিনের গানটা কত ভালো হয়েছিল, তোমরা কিন্তু অনেক ভালো কমেন্ট করেছো। তাহলে বলো, একটা মানে তোমরা অনেকে বলেছো ভাই এটা প্রফেশনালের মতো হয়েছে। আসলে আমি কোনো গায়ক না, আমি হচ্ছে তোমার গানও শিখি না, বুঝছো? তো কি ধরনের গান শুনতে চাও তখন আমি মানে তোমাদের কাছে শুনবো। 3 প্রকার কোষ বিভাজনের ভিতরে বলো তো, এই অ্যামাইটোসিস সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন জেনে নাও। এই যে মাছের ডিম না, মাছের ডিমের ক্ষেত্রে, মাছের ডিমের ক্ষেত্রে মনে করে অ্যামাইটোসিস হয়। আর কোথায় হয়? ছত্রাক, ব্যাকটেরিয়া, নিম্ন ব্যাকটেরিয়া, হ্যাঁ, এগুলাতে হয়। আর মাইটোসিস কোথায় হয়? উন্নত প্রাণীতে, উন্নত প্রাণী। আর মিওসিস কোথায় হয়? জনন কোষে। কারণ জনন কোষ কয় প্রকার বলো তো? জনন কোষ কয় প্রকার? একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু, এই 2 জায়গায় কেবল, অর্থাৎ জনন কোষে আমার কি হয়? মায়োসিস ঘটে। মায়ো মানে হ্রাস পাওয়া, মাইটোস মানে সুতা, অ্যামাইটোসিস মানে সুতা না, মানে এখানে ক্রোমোজোম ভাগের একটা বিষয় তোমার সৃষ্টি হয় না। এটা নিয়ে জানা দরকার নেই। এখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কোথায় কোষ বিভাজন হয় না। যেহেতু আজকের অধ্যায় নাম আমার সেল ডিভিশন, শামীম বলতেছে সুপ্রিয়ার গর্ব। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ভিডিও কেমন হয়েছে ভাইয়া? তোমার কোন ভিডিও? ও আচ্ছা, তোমার ওই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, যে টেবিলে তুমি একটা ফোন সেট আপ করে, অনেক সুন্দর। তুমি যে বড় লোকের ছেলে তা বোঝা শেষ হয়ে গেছে তোমার এই টেবিলটা দেখে, হ্যাঁ। তোমার কিন্তু অনেক টাকা পয়সা। এ দেখো, পলাশ দিয়ে মনে রাখা যায় কোথায় কোথায় কোষ বিভাজিত হয় না। তোমরা এই যে ফ্রি লাইভটা করতে পারছো, অনেক প্ল্যাটফর্ম আছে 7,000 10,000 করে টাকা নিয়ে তোমাদেরকে এই কোর্স ফি এর মাধ্যমে তোমাদেরকে হচ্ছে পড়ায়। তো আমরা তো একদম ফ্রিতে সেবা দিই তোমাদেরকে। তোমরা শুধুমাত্র একটু সাপোর্ট চাই, সেই সাপোর্টটা কি? এবং এই ক্লাসে থাকলে কি তোমরা ইনফরমেশন পাও না? অবশ্যই পাও। তো তোমরা একটু শেয়ার দিবা, লাইক কমেন্ট করবে, এইটা হচ্ছে আমাদের প্রাপ্তি, আর কিছু না। তো তোমরা যদি এইটাই না করতে পারো, একটু মেনশন না দিতে পারো, একটু শেয়ার না দিতে পারো, তাহলে কি হবে? মসৃণ কোষ অর্থাৎ স্মুথ মাসেল বা পেশিতে, হৃৎপেশিতে, দেখো পথে, দেখো সব প দিয়ে খেলা, পেশি কোষ, হৃৎপেশি কোষ, পরিণত জনন কোষ, যেমন শুক্রাণু, ডিম্বাণু। এখানে কি হয় না? সেল ডিভিশন হয় না। আর লাতে কি হবে? দেখো লাল রক্তকণিকা, দেখছো কত সুন্দর, আরবিসি, ডাব্লিউবিসি, আর অনুচক্রিকা। আর প্রাণী কোষের স্নায়ু কোষ, মানে তালপুর সাথে দেখো স্নায়ু, আর এই দেখো স্থায়ী কোষ এবং স্নায়ু কোষ। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি পরীক্ষা আসে নিচের কোনটিতে কোষ বিভাজন ঘটে না, তখন কিন্তু অনুচক্রিকা, এটা কিন্তু অ্যান্সার হবে। দেখো অনুচক্রিকা কিন্তু এখানে আছে, এই যে আছে, দেখছো? যে সকল কোষ দ্রুত বিভাজিত হয়, যেমন ভ্রূণ কোষ, মানে ভ্রূণ, মায়ের পেটে যখন প্রথম জাইগোট তৈরি হয়, ওখান থেকে কিন্তু ভ্রূণ কোষ তৈরি হয়। মূল এবং কাণ্ডের শীর্ষ একদম আগায় মেরিস্টেম কোষ। মেরিস্টেম শব্দটা হচ্ছে ডিভিজিবল। আবার কোথায় কোথায় মাকুযন্ত্র সৃষ্টি করে? সেন্ট্রিওল দিয়ে প্রাণী কোষে মাকুযন্ত্র সৃষ্টি করে, মানে স্পিন্ডেল ফাইবার। আর মাইক্রোটিউবিউল দিয়ে উদ্ভিদ কোষে। বলো তো, এই মাইক্রোটিউবিউলসের কাজ কি? কোষের দৃঢ়তা প্রদান করা। আমার কঙ্কাল কি? আমার হাড়, বোনস, ওদের কঙ্কাল কি? একটা কোষের কঙ্কাল হচ্ছে মাইক্রোটিউবিউলস, বুঝছো? এখন ওই যে সাইটোস্কেলিটাল বলতে বোঝায় মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউলস। বুঝতে কি পেরেছো? কথা কি বোঝা গেছে? এবং যারা শেয়ার দিয়েছো তারা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো, ভাই ওয়ার্ড ভেঙেন প্লিজ। আচ্ছা, ওয়ার্ড ভেঙে যদি দিই, যেমন মাইটোসিস, মিওসিস, এগুলো কিন্তু ওয়ার্ড ভাঙা যায়। তোমরা কি শিখতে চাও যে কেন এটার নাম মাইটোসিস, কেন এটার নাম অ্যামাইটোসিস? মাইটোসিস মানে তো তোমার বিভাজন, তাই না? মানে মাইটোস মানে সুতা, যেমন মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, আরো অনেক জায়গায় মাইক্রোটিউবিউল। এই যে মাইটো মানে কি? মাইটো মানে সুতা বা থ্রেড। যদি তার আগে দাও তাহলে বলে অ্যামাইটোস।
ইয়া মানে হচ্ছে নাই। কোন শব্দের প্রথমে যদি ডি, ডিস, ইররেগুলার, রেগুলার, হ্যাঁ, ইয়া, অ্যান এই সকল শব্দ পাও তাহলে মনে রাখবা এটা দিয়ে নো বুঝায় বা না, নেগেটিভ ওয়ার্ড, বুঝছো? তাহলে মাইটোস মানে কি বলতো? মাইটোস মানে কি বললাম? সুতা বা থ্রেড। এখন এই সুতাগুলা কি হিসেবে কাজ করে জানো? একটা কোষের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে না, এগুলো কিন্তু এরকম পেঁচানো থাকে, হ্যাঁ। তো এইগুলা মাইটোসিস বিভাজনে কি হয় জানো? এই সাইডে 30, এই সাইডে তোমার 46টা সুতা যায়, এই সাইডে 46টা সুতা যায়। সুতা যায় কেন বলতেছি জানো? কারণ বলতেছে দেখো মাইটোসিস, সিস মানে প্রক্রিয়া, তাহলে সুতা বিভাজনের প্রক্রিয়া। তার মানে এখানকার 46টা সুতা এদিকে চলে যাবে আর 46টা সুতা এইদিকে চলে যাবে। তাহলে দেখো এখানে সুতা নিয়ে খেলা, মানে কয়টা করে যাচ্ছে ক্রোমোজোম উভয় দিকে সেটা নিয়ে তার টেনশন, তাই এটার নাম মাইটোসিস। বুঝতে পেরেছো? আর অ্যামাইটোসিস বলতে বোঝাচ্ছে যে এর ভিতরে যে তোমার ক্রোমোজোমগুলো আছে, সে এই সাইডে 5টা গেল, এই সাইডে 10টা গেল, ওসব ওর মানে ভাবার টাইম নাই, ওগুলো নিয়ে ওর ডিল করার টাইম নাই। তার মানে অ্যামাইটোসিস বলতে বোঝাচ্ছে সে সুতা নিয়ে ভাববে না, তাই এটার নাম দেখো অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস কারা? যারা ডিরেক্টলি ভাগ হয়ে যাবে। প্রত্যক্ষ কোষ বিভাজন মানে তারা ক্রোমোজোম কয়টা উপরে গেল কয়টা নিচে গেল ক্রোমোজোমের খেলা নিয়ে সে ভাবে না, এই কারণে এটার নাম অ্যামাইটোসিস। এতদিন তুমি এই কথাটা জানতে না, আজকে জেনে গেলা। যদিও ওয়ার্ডটা এসএসসি এবং ক্লাস 8-এর থাকা অবস্থায় তুমি জানছো, বাট তুমি এর ফুল মিনিংটা তুমি জানো না। দেখো নিউক্লিয়াস মানে ওই ক্রোমোজোমগুলা এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, মানে ওই যে 5টা দশা আছে না, মাইটোসিস, মিওসিস, ওই তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এই দশাগুলো ওরা ভাবে না, ডিরেক্টলি এরা দুটি অপত্য কোষে ভাগ হয়ে যায়। তার মানে এরা এই কারণেই, তার আগে আমি এ শব্দটি দেবো, অ্যামাইটোসিস মানে সুতা নিয়ে সে ভাবে না, ডিরেক্টলি ভাগ হয়। তাই এই কাহিনীটা দেখো এখানে ভাগ হয়ে গেছে ডিরেক্টলি। কোথায় কোথায় হয়? এই ব্যাকটেরিয়া, ইস্ট, এইগুলা মাছের ডিমে, এইগুলাতে হয়, হ্যাঁ। এখন দেখো কোষ চক্র কাকে বলে? এই যে কোষ সৃষ্টি, তোমরা যে কমেন্ট করছিলা শিমু, কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন, এই 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। কে আবিষ্কার করেন? হাওয়ার্ড এবং প্লেগ। এটা লিখে দেয় আমি এখানে, হাওয়ার্ড এবং প্লেগ, হ্যাঁ, তিনি এই কোষচক্র আবিষ্কার করে। কোষচক্রের ধাপ আছে দেখো, কোষচক্রের কি কি ধাপ আমি বলছিলাম না? এটা হচ্ছে এম ফেজ, এটা হচ্ছে তোমার G2 ফেজ, এটা G1 ফেজ, তারপরে হচ্ছে এস ফেজ, তারপর হচ্ছে G2 ফেজ। আমি কিন্তু এটা পড়াইছি। আমি এই দেখো এম ফেজে কতটুকু টাইম ব্যয় হয়? 1 থেকে 1.5 ঘন্টা, এবং 3টি উপপর্যায় এখানে দেওয়া আছে, এবং কত পার্সেন্ট সময় ব্যয় হয় আমি একটু আগে পড়াই দিছি, ফলে আমি এটা নিয়ে টাইম ওয়েস্ট করছি না। কোষ বিভাজনের কোন উপপর্যায়ে বলো তো, এইটা বলো। আচ্ছা, লগ্ন বলছে ওয়াও, সব ক্রেডিট মিজানুরের, ও আমার অনেক আগের স্টুডেন্ট, ও জানে। মাইক্রো মানে ক্ষুদ্র, টিউবিউল মানে টিউব, ছোট ছোট টিউব, ক্ষুদ্র ক্ষুদ্র টিউব তৈরি করে, বুঝছো? এখন এইবার অ্যান্সার করতে থাকো, দেখি কে কত পারো। তোমাদের জন্য এমসিকিউ দিলাম। স্পিন্ডল ফাইবার তৈরি হয় কোন উপদশায়? ইন্টারফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, না সব কয়টি? এখন তোমার খেলাটা হবে, বলো। এখন দেখো ইন্টারফেস দশায় কি তৈরি করা হয় বলতো? এটা রেস্ট বা বিপাকীয় দশা, নিউক্লিয়াসের বিপাকীয় দশা, এটা হবে না। প্রোমেটাফেজ দশায় ডান্সিং মুভমেন্ট দেখা যায় এবং মাইক্রোটিবিউল এখানেই তৈরি হয়, অ্যাস্টারে বিকৃত হয়। উদ্ভিদ কোষের বিভাজন প্রক্রিয়ায় কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয়? সেম প্রশ্ন, প্রোমেটাফেজ পর্যায়ে, হ্যাঁ, মাইক্রোটিবিউল যায়, স্পিন্ডল ফাইবার তাই। কোষ চক্রের নিয়ন্ত্রক আমি বলছিলাম 4 প্রকার সাইক্লিন প্রোটিন থাকে, অর্থাৎ 4 প্রকার সিডিকে পাওয়া যায়, এটা নতুন বইয়ের ইনফরমেশন। ডি কাজ করে কি, ই কাজ করে কি, এ এবং বি এদের কাজগুলো পড়বা। যেমন একটু আগে তোমাদের পড়ালাম ডিএনএ রেপ্লিকেশন কি করে, ত্বরান্বিত করে কোনটি, এটা কিন্তু একটু আগেই তোমার আসছিল, এটা হচ্ছে সাইক্লিন এ। সাইক্লিন বি কি করে দেখো, মাইটোসিসের জন্য স্পিন্ডল ফাইবার তৈরি করে, বি বি বি, হ্যাঁ। আর ডি কি করে দেখো, G1 থেকে এস দশায় নিয়ে যায় এবং এস থেকে G2 দশায় নিয়ে যায়, মানে রাস্তা পারাপারে হেল্প করে হচ্ছে সাইক্লিন ডি। ই কি কাজ করে? ই হচ্ছে রেপ্লিকেশনের জন্য জিন কোষকে প্রস্তুত করে, রেপ্লিকেশনের জন্য জিন কোষকে প্রস্তুত করে। এই 4 প্রকারের কাজ তুমি পড়ে নিবা সুন্দর করে। ইন্টারফেস কি জিনিস এখন দেখো। ভাই উইকলি এক্সাম কিভাবে হবে?
আসলে আমাদের বইটা চলে আসলে আমাদের উইকলি এক্সামগুলো নিব, কারণ নতুন বইয়ের থেকে আমরা প্রশ্নগুলো দিতে চাচ্ছিলাম, যে নতুন বইয়ের এডিশনের যে প্রশ্নগুলো। তো আমি রাজীব ভাইকে বলেছি, উনি খুবই দ্রুত তোমাদেরকে উইকলি এক্সামের জন্য একটা রুটিন দিয়ে দেবে। উইকলি এক্সামগুলো বর্তমানে হবে, আর যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা, তাদের পরীক্ষা শেষ হওয়ার পরে ডেইলি প্লাস উইকলি দুইটা একসাথে হবে। ওকে, তাহলে এখন শুধুমাত্র আমাদের উইকলি এক্সামটা একটা বাকি আছে আমাদের উইকলি হওয়ার জন্য, আর একটা নতুন উইকলির আজকে প্রথম ক্লাস, মানে দ্বিতীয় উইকলির আজকে প্রথম ক্লাস, বুঝছো? আগামীকাল কি ক্লাস হবে বলো তো? আগামীকাল কি ক্লাস কমেন্ট করো, আমি বলবো না। সুস্মিতা পিচ্ছি ছেলে রাজা, মিজানুর রহমান বি বি অলরেডি অ্যান্সার করে ফেলছে। হ্যাঁ, ওটার রাইট অ্যান্সার বি ছিল। এই যে সময়গুলো তোমাদেরকে আমি লিখে দিচ্ছি একটু আগে বোর্ডে, ওটা 10 থেকে 20%। হ্যাঁ, এই যে এস দশাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো ক্রোমাটিড প্রক্রিয়া, এই শব্দটা কিন্তু অনেক জায়গায় মিস চলে যায়। ডিএনএ তো তৈরি হয় এখানে, সাথে ক্রোমাটিডও তৈরি করবে। এবং জীবন দশার ভিতরে দেখো এখানে প্রোটিন, যাবতীয় সিডিকে এবং প্রোটিন, ডিএনএ, আরএনএ তৈরি করে, এই কয়টা ওয়ার্ড। অর্থাৎ এখানে প্রোটিন তৈরি হয়, প্রোটিনের নাম কি? সিডিকে। সাথে কি তৈরি হয়? ডিএনএ। সাথে কি তৈরি হয়? আরএনএ। এইটুকু এখান থেকে জানবা। ওকে, এবং এখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই কোষটা বিভাজিত হবে নাকি হবে না, অর্থাৎ আমৃত্যু পর্যন্ত এই দশায় আটকে থাকতে পারে। তাহলে জি1 থেকে আমরা এইটুকু ইনফরমেশন জানলাম, জি2 এস থেকে এইটুকু জানলাম, আর জি2 থেকে দেখো এখানে এটিপি তৈরি করে। তাহলে কোথায় এটিপি তৈরি হয় এবং কোথায় মাইক্রোটিউবুল তৈরি হয়? কমেন্ট করো তো সবাই, কোথায় এটিপি তৈরি হয় এবং কোথায় মাইক্রোটিউবুল তৈরি হয়? কোন জিনটি ক্যান্সার হওয়ার জন্য দায়ী? কোন জিনটি ক্যান্সার হওয়ার জন্য দায়ী? সবাইকে মেনশন দাও, সবাইকে একটু ক্লাসটা শেয়ার করো, যারা যারা ক্লাস দেখছো সবাই একটু শেয়ার করো প্রোফাইলে। ভাই এমসিকিউ অ্যান্স করে। আচ্ছা, আমাদের পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ আছে রে ভাই, শুধু একটু ওয়েট করো। ক্লাইম্যাক্স হে বাকি হে, কোন জিনটি ক্যান্সার হওয়ার জন্য দায়ী? লিথাল জিন, অঙ্কোজিন, ট্রান্সজিন, লিঙ্ক জিন, বলো তো। এখন আমাদের এমসিকিউর পর্ব, প্রচুর এমসিকিউ আছে, সলভ করেও সারাদিন। একটু মাঝে মাঝে তো থিওরি করাইতে হবে, তা নাহলে তো ক্লাস হয়ে যাবে না, পুরো এমসিকিউ বেসড হয়ে যাবে, তাই না? তো আমি যেটুকু পড়াই, যেটুকু দাগাই, ওইটুকু কাজ শোনো। এই অধ্যায় থেকে একটা ইনফরমেশনও বাদ যাবে না। তুমি তার এটা সলভ করো, তার ভিতরে একটা তোমাদের ছোট 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 মজার ব্রেন স্টর্মিং দেই। এটা একটা কি বলো তো? এটা একটা হচ্ছে আমাদের পেঁয়াজ। এখন পেঁয়াজে কয়টা তোমরা তো এটা অ্যান্সার করতে থাকো। হ্যাঁ, কয়টি তোমার হচ্ছে ক্রোমোজোম থাকে? পেঁয়াজে কয়টি ক্রোমোজোম থাকে? এটা তোমাদের ব্রেন স্টর্মিং প্রশ্ন। কয়টি ক্রোমোজোম থাকে? এটাও কমেন্ট করবা, সাথে ওটাও করবা। এটা মনে করো একটা পেঁয়াজ। হ্যাঁ, এটাও অ্যান্সার করো, ওটা অ্যান্সার করো। মানে তোমাদের এই অধ্যায়ে যে কয়টা ইনফরমেশন মিসিং যাবে আমি এখানে তোমাদেরকে ধরবো। ওকে, এখন বলো তো গোলকৃমির বৈজ্ঞানিক নাম কি? গোলকৃমির কয়টা ক্রোমোজোম থাকে? এটাও প্রশ্ন করলাম, তোমরা অ্যান্সার করতে থাকো। 6। কোন জিনটি হবে তাহলে? অঙ্কোজিন। যারা যারা বি অ্যান্সার করছো তারা তারা রাইট। লিথাল জিন এটা কোথায় থাকে জানো? ওই যে ইঁদুরের একটা পরীক্ষা আছে না তোমাদের বইতে, ওইখানে এই লিথাল জিনটা কাজে লাগে। লিথাল জিনের কারণে কি হয় আমাদের? মারণ। এই লিথাল জিনের অপর নাম হচ্ছে মারণ জিন। অঙ্কোজিন বা টিউমার এবং ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। ট্রান্সজিন যেটা আমাদের জেনেটিক পরিবর্তনের জন্য দায়ী। লিঙ্কড জিন যেটা একটার সাথে আরেকটা রোগের লিঙ্কড ঘটায়। কোষ বিভাজনের সময় বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? কোষ বিভাজন হচ্ছে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এখন এই ক্রোমোজোমগুলো এই বিষুবীয় অঞ্চলে এইরকম এসে বিস্তৃত হবে, অর্থাৎ এই বরাবর এসে বিন্যস্ত হবে। এইটা করে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। এখন বা ইকুয়েটরকে কেন আমরা বিষুবীয় অঞ্চল বলি? দেখো, ইকুয়েটর মানে সমান সমান। এখান থেকে যদি এটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়, তাহলে এখান থেকে এটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য হবে। বুঝছো? বুঝতে কি পেরেছো? 5 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে এই মেটা শব্দের অর্থ হচ্ছে মাঝখান। মেটা শব্দের অর্থ হচ্ছে মাঝখান, মাঝ। হ্যাঁ, মেটা শব্দের অর্থ হচ্ছে মাঝ। আর কাইনেসিস মানে বিন্যস্ত হওয়া। কাইনেসিস মানে কি? বিন্যস্ত হওয়া। কাইনেসিস মানে সাজানো বা বিন্যস্ত হওয়া, সাজানো বা বিন্যস্ত হওয়া। আর সিস মানে প্রক্রিয়া। তাহলে দেখো বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিস্তীর্ণ হবে, তাহলে মেটা মানে মাঝখান, তাহলে এইটা হবে এখানে। হ্যাঁ, মেটা মানে মাঝখান, কাইনেসিস মানে বিস্তৃত হওয়া। তাহলে দেখো তো এই মাঝখান বরাবর বিস্তৃত হয়েছে না, তাই এটার নাম অ্যান্সার মেটাকাইনেসিস। বুঝতে পেরেছো? বুঝা কি গেছে? ফারিয়া আফরোজ, আব্দুর রহমান, রায়হান সরকার, তোমরা আজকে নতুন কেন? এর আগে যে ক্লাসগুলো উপস্থিত ছিলে না কেন? হ্যাঁ, পরিশ্রম করতে হবে, আমার সাথে পরিশ্রম করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। রেগুলার ক্লাসগুলো হচ্ছে, রুটিনটা সেভ করে নাও এবং আমি একটা গ্রুপের মেনশন দিচ্ছি, ওই গ্রুপে জয়েন হও। আমি একটা গ্রুপের মেনশন দিচ্ছি, এই গ্রুপে জয়েন হয়ে যাবা ক্লাস শেষে। হ্যাঁ,
সেকেন্ড টাইম এই যে এই গ্রুপটায় তোমরা জয়েন হয়ে যাবা। এখন যারা মেটাকাইনেসিস অ্যান্সার করছো এরা এখনো আব্দুর রহমান সহ অনেকেই অ্যান্সার করছো রাইট অ্যান্সার, তাদেরটা সঠিক। এবং একটু শেয়ার দিও ক্লাসটা, হ্যাঁ। পরের এমসিকিউটা যায়, G2 থেকে মাইটোসিস এ প্রবেশ করতে, অর্থাৎ এই যে তোমার এম ফেজ ছিল না, এখানে এম ফেজ আর এখানে কিন্তু G2 ফেজ ছিল। এই G2 থেকে এম ফেজে প্রবেশ করতে গেলে একটা প্রোটিন দরকার হয়, সেই প্রোটিনটা কে বলা হয় MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই দেখো একটা কোষ থেকে দেখো এই ডিভিশন হচ্ছে, ডিভিশন হয়ে দেখো দুই ভাগে ভাগ হয়ে গেল, এটাকে বলা হয় মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? মাইটোসিসের নিউক্লিয়াসকে বলা হয় ক্যারিয়ন। নিউক্লিয়াসকে গ্রিক শব্দের অর্থ কি? ক্যারিয়ন। নিউক্লিয়াসের গ্রিক শব্দের অর্থ কি? ক্যারিয়ন। সবাই বলো, নিউক্লিয়াসের গ্রিক শব্দের অর্থ কি? ক্যারিয়ন। মনে থাকবে? সাবরিনা ও সরি সাবিরা আগের বারও মেডিকেলে ক্লাস করছিল, আবারও আসছে। কেমন আছো সাবিরা? আচ্ছা, অর্পান রুদ্র, তন্ময়, বরুই যতীন, লাস্ট পর্যন্ত ক্লাসে থেকো, হ্যাঁ। আমি জয়েন আছি, আচ্ছা ঠিক আছে, তোমার নাম বললাম। কানিস ফাতেমা, মাহমুদা সুলতানা, সবাই কমেন্ট করো। তাহলে নিউক্লিয়াসকে আমরা ইংলিশে বলি বা গ্রিকের শব্দের অর্থ বলি ক্যারিওন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াস। আর বিভাজন নাম হচ্ছে তোমার কাইনেসিস, বিভাজন। এই যে কাইনে শব্দের অর্থ হচ্ছে বিন্যস্ত হওয়া বা সাজানো অথবা ভাগ হয়ে যাওয়া। কেন? এই কাইনে শব্দের অর্থ হচ্ছে কাইনেটিক এনার্জি থেকে আসছে। কাইনেটিক মানে কি? গতিশক্তি না? তা গতি মানে কি? ভাগ হয়ে যাওয়া না, দুই দিকে দৌড় মারা, তো ওইটাকে বলা হয় কাইনে। আর সিস মানে প্রক্রিয়া, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস বিভাজনের প্রক্রিয়া। দেখো সবার শেষে সিস আছে, ওসিস মানে প্রক্রিয়া বা প্রসেস, কাইনে মানে বিভাজন বা কাইনেটিক শক্তি বা কাইনেটিক গতিশক্তি। তাহলে এটার অ্যান্সার সি। যারা রাইট অ্যান্সার দিচ্ছ 8-এর সি। অলরেডি 9-এর অ্যান্সার করছো কিভাবে রে? 9 তো এখনো দেয় নাই। 9 দেখো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলা হয়? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলা হয়? শিমলা তালুকদার, আচ্ছা ঠিক আছে, তোমরা রাইট অ্যান্সার করছো। সবাই বলো, সবাই। অথই লগ্ন, ঠিক আছে, 16টা, হ্যাঁ, পেঁয়াজের ক্রোমোজোম 16টা, পেঁয়াজের ক্রোমোজোম কিন্তু 16টা, হ্যাঁ, যারা রাইট অ্যান্সার করছিল থ্যাংক ইউ। 9-এর বি, আচ্ছা ক্রোমোজোমের ও বলছে 9-এর বি। এই দেখো আমার এই যে নিউক্লিয়াসের ভিতরে এই যে ট্রাকশন ফাইবারগুলো আছে না, এই ট্রাকশন ফাইবারের গায়ে এরকম করে এই সেন্ট্রোমিয়ারের সাথে, এখানে যে সেন্ট্রোমিয়ার থাকে না, এই সেন্ট্রোমিয়ারের সাথে এই এইখানে লেগে থাকে, তখন এই ফাইবারগুলোকে বলা হয় ট্রাকশন ফাইবার। এখন এর গায়ে যে আরও ফাইবার আছে না, এই ফাইবারের গায়ে কিন্তু লেগে নাই, হ্যাঁ। এই যে যদি নিউক্লিয়াস, এটা যদি কোষ হয়, কোষের কিন্তু দেখো এই ফাইবারের গায়ে এই সেন্ট্রোমিয়ারটার সাথে যুক্ত আছে, এই ফাইবারটার সাথে, তাহলে এইটাকে বলবো আমরা ট্রাকশন ফাইবার। আর বাকিগুলো কিন্তু এটার সাথে লেগে নাই, তাহলে এটাকে বলবো আমরা স্পিন্ডল ফাইবার। তাহলে ট্রাকশন ফাইবার এটা, বাট এটা না, হ্যাঁ। তাহলে দেখো এইটাকে বলে ট্রাকশন ফাইবার, এটা স্পিন্ডল ফাইবার, তাহলে এটাকে বলা হয় ট্রাকশন ফাইবার, বুঝছো, বা আকর্ষণ তন্তু। এই ট্রাকশন শব্দের অর্থ কি কে বলতে পারো বলো তো? আমি তোমার এই ওয়ার্ডটা ভেঙে দিব এখন, তুমি দেখবা আল্লাহ এরকম নাকি ভাইয়া। দেখো ট্রাকশন অ্যাট্রাকশন থেকে এসেছে, অ্যাট্রাকশন আকর্ষণ, অ্যাট্রাকশন মানে আকর্ষণ করা, বুঝছো, মানে আকর্ষিত তন্তু বলা হয় ট্রাকশন ফাইবারকে। দেখো এস সেন্ট্রোমিয়ারটা এই তন্তুর গায়ের সাথে লেগে আছে, তাই এটা কি আকর্ষণ করলো না, বাট এটা কি করছে না, তাই এই অ্যাট্রাকশনের পরের ওয়ার্ডটা নিয়ে ট্রাকশন তৈরি হয়েছে, ওয়ার্ড ভাঙনের খেলা, এইটাকে বলা হয় মেডিয়ালফা, বুঝছো। এখন আমরা এই ছকটা পড়বো, তারপর আবার এমসিকিউ দেব, তোমরা একটুক্ষণ পড়ো আমার সাথে। প্রোফেজ, আমরা যে মাইটোসিস কোষ বিভাজনকে 5টা উপদশে ভাগ করে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজে কি হয় দেখো, খাটো, মনে করো তোমার মানে একটা বয়ফ্রেন্ড আর একটা গার্লফ্রেন্ডের কাহিনী দিয়ে এটা মনে রাখা যায়। একটা মেয়ে প্রচুর পরিমাণ প্রেম করছে দীর্ঘদিন ধরে, তাহলে সবচেয়ে দীর্ঘ পর্যায়ে প্রোফেজ একটা মেয়ে, হ্যাঁ, প্রোফেজ একটা মেয়ে, সে দীর্ঘদিন প্রেম করছে এবং প্রেমটা অনেক বড় হয়ে গেছে, নিউক্লিয়াসটা অনেক বড় হয়ে গেছে, এবং সেটা তার বড় ভাই জানতে পারছে প্রেম করার ঘটনা। পরে তার চোখ, মানে তাকে একটা থাপ্পড় দিছে এবং সেখান থেকে কি হয়েছে, সে কান্না করছে, জল বিয়োজন করছে, হ্যাঁ, মানে মানে গালে চড় মারছে, ফলে ওখান থেকে কি হয়েছে, চোখে পানি চলে আসছে। তারপরে দেখো, এবং ক্রোমাটিড, দেখো অনুদৈর্ঘ্যভাবে সে ভাগ হয়ে যাবে, এরকম করছে কেন? আচ্ছা দাঁড়াও,
আচ্ছা এবার ঠিক আছে, তাহলে প্রথম কি হলো, দীর্ঘদিনের একটা প্রেম, সেটা আকারে বড় হয়ে গেছে, এবং বড় হলে সে প্রেম তো আর ভাঙা যায় না, ফলে তার বড় ভাই যদি গালে চড় মারলেও কি হলো, জল বিয়োজন, অর্থাৎ মেয়েটা কাঁদতেছে, এবং সে কি হলো, নিজেকে খাটো মোটা করে গুটিয়ে ঘরের কোণে কি বসে বসে কাঁদতেছে। দেখো তারপরে কি হলো, দেখো অনুদৈর্ঘ্যভাবে ক্রোমাটিড ভাগ হচ্ছে, মানে ওর ভাইয়ের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ফলে ও বাসা থেকে পালানোর সিদ্ধান্ত নিচ্ছে আর কি। দেখো নিউক্লিওলাস এবং বিলুপ্ত ঘটতে থাকে। তাহলে দেখো এখানে কিন্তু ঘটতে থাকে লেখা আছে, হ্যাঁ, প্রথম কিছু ঘটতে থাকে। এর প্রোমেটাফেজ বা প্রাকমধ্য দশায় কি হয়, এখানে ডান্সিং তৈরি হয়, ক্রোমোজোমের মৃত্যু, সে নিজেকে মনে করো মানে ঘরের ভিতরে ভাঙাভাঙি শুরু করে দিচ্ছে, ঘরের দৌড় দিয়ে কান্নাকাটি, হ্যাঁ, দুই মেরুতে স্থান নিয়ে দেখো ওর ভাইয়ের সাথে একটা মেরু তৈরি হয়েছে, হ্যাঁ, এবং সে পরবর্তীতে চিন্তা করতে লাগলো যে সে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হবে, কারণ সে দেখো একটা কোষ বিভাজন হইতে গেলে কোষের ভিতরে কি থাকে, ক্রোমোজোমগুলো থাকে না, তো এ তো পালাবে না, এখন ঘরের দরজা ভেঙে সে তো পালাবে রাত্রে, তো পালানোর ক্ষেত্রে কি হয় জানো, এখানকার যে ট্রাকশন ফাইবারগুলো আছে না, ওই ট্রাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমগুলো যুক্ত হবে, হয়ে সে দুই মুখে দৌড় দিবে, এই দৌড় দেওয়াকে বলা হয় অ্যানাফেজ দশা। তাহলে সে একটা যখন ঘর ছেড়ে পালায় যায় একটা মেয়ে, তখন তার দশা কি চলে, তার অ্যানাফেজ দশা চলে। যদিও শুনতে হাস্যকর লাগাবে, বাট এইটা কিন্তু অনেক সুন্দর একটা উদাহরণ, বুঝছো। অ্যানাফেজ দশাটাই মানে হচ্ছে ঘর থেকে পালো। ভাইয়া অনেক ভালো ক্লাসটা হয় আপনার, আগে জানতাম না। আচ্ছা তোমরা রেগুলার ক্লাসের সাথে থাকবা, ইনশাল্লাহ ভালো ভালো ইনফরমেশন পাবা, এবং ওয়ার্ডটা ভাঙা যায়। আমার ক্লাস মানে হচ্ছে ওয়ার্ড ভাঙানোর খেলা, একটু ব্যতিক্রমধর্মী বায়োলজি। তাহলে দেখো আমার এখানে এখানে কি হলো, ক্রোমাটিড দ্বয় দুই ভাগে ভাগ হলো, সেন্ট্রোমিয়ার ব্যতীত, পরে ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত হবে, হয়ে দুই দিকে দৌড় দিবে, এই দুই দিকে দৌড় দেওয়াকে বলে অ্যানাফেজ দশা, বুঝছো। তাহলে দেখো মেটাফেজ দশায় কি হয় জানো, যখন বাসা থেকে পালায় যায়, তখন তার আগে কি করে, সে বেশি খাবে, মানে সে সারাদিন তো রাস্তায় পালানো অবস্থায় তো খাইতে পারবে না, তো অ্যানাফেজ দশা তো পালানো দশা, তাহলে তার মেটাফেজ দশাটা হচ্ছে তার সোনা দানা যা আছে ঘর বাড়িতে সব কিছু নিয়ে নিজেকে মোটাসোটা করে খেয়ে দিয়ে সে কিন্তু পালানোর চেষ্টা করবে। তাহলে পালানো দশা, আগে দশার নাম কি, মেটাফেজ। সেখানে কি করছে দেখো, কনডেন্স হচ্ছে, মানে ঘন হচ্ছে নিজেকে, সুপার কয়েলিং হচ্ছে, নিজেকে পেঁচিয়ে সোনা দানা যা আছে, হ্যাঁ, গায়ে হাত পা সব জড়ায় নিচ্ছে। তারপরে ক্রোমোজোমগুলো কি হচ্ছে দেখো, মেটাকাইনাসিস দশা, অর্থাৎ মাঝখান বরাবর চলে আসতে, মানে মাঝখান বরাবর, ঘরের মাঝখান বরাবর থেকে সে দৌড়ানো শুরু করবে, মানে মেটাকাইনেসিস ঘটবে, এবং সর্বাধিক পরিমাণ খাটো মোটা এবং স্পষ্ট দেখাবে তাকে, সে খাটো মোটা স্পষ্ট দেখাবে, কারণ তার সারা গায়ে কি সোনা দানা গহনা জড়িত, এবং সে খাবে বেশি, ফলে খাটো হয়ে যাবে, স্পষ্ট দেখাবে সবকিছু, হ্যাঁ। এইবার অ্যানাফেজ দশায় কি করলো দেখো, সে মেরুর দিকে ধাবিত হলো, দুই মেরুর দিকে পালানো শুরু করলো, দুই মেরুর দিকে কি হলো, পালানো শুরু করলো, এইটাকে বলা হয় দুই মেরুর দিকে মানে চলবে। এখন এখানে মেরু দেখো অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার কি হবে, অগ্রগামী হবে, অর্থাৎ এই হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এই হচ্ছে দুইটা বাহু, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই হচ্ছে দুইটা বাহু, তাহলে সেন্ট্রোমিয়ার কি হবে, অগ্রগামী হবে, আর বাহুদ্বয় কি হবে, পিছন দিকে ছুটবে। তার মানে এই আমার দুইটা বাহু, আর মাথাটা সেন্ট্রোমিয়ার, আর মাথাটা আগে, দুই হাত পরে, তাই বলবো বাহুদ্বয় অনুগামী, মাথাটা অগ্রগামী, বুঝছো। এই হচ্ছে এখানকার কাহিনী। টেলোফেজ মানে কি, এখানে পুনরায় যে কান্নাটা এখানে করছিল না, ওই কান্নার বিপরীত কান্না এখানে হবে, মানে জল যোজন ঘটবে, বুঝছো। মানে এখানে কি হয়, জল এবং নিউক্লিয়াসের পুনরুৎপত্তি হবে, মানে পুনরায় প্রেম জোড়া লেগে যাবে, বুঝছো বুঝছো। এই সেই কাহিনীটা। তুমি দেখো এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে, জল কি হলো, এই দেখো সরু লম্বা হতে থাকে, এখানে মোটা হয়েছিল, এখানে সরু হয়ে যাবে, এখানে ক্রোমোজোমগুলো জল যোজন শুরু হবে, ওখানে কান্না করে জল ফেলছিল, আর এখানে জলগুলো আবার তার নিজের ভিতরে চলে আসছে। তাহলে কাহিনী দিয়ে মনে রাখা যায়, তোরা কাহিনী ছাড়া যদি অন্য কিছু দিয়ে মনে রাখতে পারো তাহলে আরো ভালো, বুঝছো, খুবই একটা ভালো জিনিস তোমরা যদি এটা দিয়েও মনে রাখতে পারো। এখন যারা যারা আসো, আমাদের এখনের ভিতরে এমসিকিউ শুরু করব, তার ভিতরে এখানে দেখো মাইটোসিসের ভূমিকা, এটা জাস্ট রিডিং পড়ে নিও, আমরা একটা এমসিকিউ সলভের ক্ষেত্রে চলে যাই, এগুলো অবশ্যই পড়াইছি। দেহকোষ গঠন, জননাঙ্গ সৃষ্টি, জননকোষের সংখ্যা বৃদ্ধি, সমতা বজায় রাখা এবং ক্ষতস্থান পূরণ, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। ক্ষতস্থান মানে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্ষতস্থান পূরণের জন্য কোন বিভাজন দায়ী, অবশ্যই মাইটোসিস, তাই না। এখন এমসিকিউ সলভ করো 10 নম্বর থেকে। গল্পটা শুনছো, কেমন লাগলো, হ্যাঁ? তাই কি তুমি কি পালানোর জন্য চেষ্টা করতেছো? খবরদার, জীবন বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়েছে আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে। দেখো 10-এর পরে দেখো,
মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্ত ঘটে? ঘটে কিন্তু এখানে বলছে প্রোফেজ, ইন্টারফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। বলো। ফাঁকিবাজের দল সবাই কমেন্ট করো। কানিস ফাতেমা, মাহমুদা সুলতানা, 10-এর ডি, অরপান রুদ্র। টেলোফেজ 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 কেন হবে রে? নিউক্লিয়াসের বিলুপ্ত ঘটে, ঘটে বলছে না, ডি হবে কেন? এটা অনেক কনফিউশন প্রশ্ন না। অল চ্যাপ্টার চাই। অল চ্যাপ্টারের ভিতরে আমাদের অলরেডি কোষের গঠন অর্ধেক পড়ানো শেষ। আজকে আমাদের কোষ বিভাজন, এর আগে আমাদের পদার্থবিজ্ঞানের একটা ক্লাস হয়েছে, কেমিস্ট্রি আমি একটা গুণগত রসায়ন নিয়েছি, আর ইংলিশ ক্লাস হয়েছে দুইটা, মেবি একটা হয়েছে। 4-5টা ক্লাস অলরেডি হয়ে গেছে, ওগুলো সব পেজে দেখবা তোমরা। হ্যাঁ, সীমা সেন, অর্পণ রুদ্র, বুম। শুরু লম্বা হয় টেলোফেজে, ঠিক আছে। এটা প্রোফেজ দেবা, হ্যাঁ, ঘটে। সূচনা হয় হচ্ছে প্রোফেজে, হ্যাঁ, এটা আসলে কনফিউশন প্রশ্ন। সূচনা ঘটে হচ্ছে তোমার প্রোফেজে, আর মেটাফেজে তোমার কি হয়, ঘটতে থাকে। আর পুরোপুরি ঘটে হচ্ছে অ্যানাফেজে, বুঝছো? পুরোপুরি ঘটে হচ্ছে অ্যানাফেজে, নিউক্লিয়াসে বিলুপ্ত ঘটে, মানে পুরোপুরি ঘটছে সেই কথাটা বলছে। সো অ্যানাফেজ দেওয়াটাই উচিত হবে বলে মনে হয় আমার, বুঝছো? এটা একটু কনফিউশন প্রশ্ন, অনেক জায়গায় এই অ্যান্সার করা, বুঝছো? অনেক জায়গায় এই অ্যান্সার করা। পুরোটা গান না ভাই, পুরোটা গাইতে হবে। বলে দে বলমায় গুমনামেছের মতো বাসালি ভালো না কত, ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ অবিরত, বরবাদ হয়েছে আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল, কোনো আস্তানা, কোনো বন্দরে, বলে দে। দেখো এটা আনসার করো। 11। আচ্ছা, অ্যানাফেজ, ঠিক আছে, ওটা অ্যানাফেজে। 11 কোন ধাপে মেরুর দিকে গমন করে? দেখো তো, মেরুর দিকে তো অ্যানাফেজ। অ্যানাফেজ শব্দের অর্থ হচ্ছে গতি, টেলো মানে লাস্ট প্রান্ত, যেমন টেলিভিশন, টেলিকাস্ট। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টি? মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়ে তো 2টা, একদম, ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনোসিস, তাই না? তাহলে 2টা হবে অ্যান্সার। এটা তো সবাই পারবো বলে আর দেয়নি। আচ্ছা দেখো, মাইটোসিস কোষ বিভাজনে গেল। আর লাস্ট পর্যন্ত থাকলে আমি বলছিলাম গান বলবো, কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি। তার মানে এটা কি হলো বলো তো? হাততালি ভাইয়ের গান সেই। আচ্ছা, আমি আমার লাইফে যা দেখছি আমি সেটাকে শিখে রাখছি, বুঝছো? কোরআনতলা থেকে শুরু করে যা আমার সামনে আসছে প্রতিভাবান কোনো কিছু, সব আমি শিখে রাখছি। তারপরেও মনে করো পড়ার ফাঁকে গান, মানে সব কিছু শিখছি তো, কিন্তু পড়াটাকেও চালিয়ে গেছি। সব কিছু মেনটেন করে জীবনে চলতে হবে, শুধু পড়াশোনার ভিতরে থাকলে হবে না। কিন্তু তোমরা তো ফাঁকিবাজ, তোমরা কি করবা? তোমরা এই ক্লাসটুকুই করতে পারছো না ধীরে। প্রথমে 100 জন ছিল, এখন কয়জন? তোমরা কি আসলেই পরিশ্রমী? আসলেই পরিশ্রমী না কেন? কি হয় পড়াশোনা করলে? আমি 1 ঘন্টা দাঁড়ায় যদি এখানে বক বক করতে পারি, তুই কেন পারবি না? পারবি। দেখ, মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের নামকরণ করেন কে? মানে নিউক্লিয়াসের ভাগ, এটাকে নামকরণ করেন। অলরাউন্ডার, আলফাস ভাই, ওয়ান্ডারফুল ভাইয়া। আচ্ছা, এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো। শ্লেইখার, শ্লেইখার হচ্ছে দেখ, শ্লেইখার, শ্লেইখার আছে না, শ্লেইখার, এই খ মানে হচ্ছে ক, ক খ, আমি এটা দিয়ে মনে রাখতাম। শ্লেইখার, ক্যারিওকাইনোসিসের ক আছে, আর এখানে আছে খ, খার, শ্লেইখার, শ্লেইখার ক খ, ক্যারিওকাইনোসিস। আর ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে মাইটোসিসের নামকরণ করে। আর কোষ বিভাজন আবিষ্কার করে কে? আমি এটা তোমার পড়াইছি, ফ্লেমিং। ফ্লেমিং কোষ বিভাজন আবিষ্কার করে কে? ফ্লেমিং, এটা পারবা। কোষ বিভাজন আবিষ্কার করে কে? ফ্লেমিং। সবাই কমেন্ট করো, যারা ক্লাস দেখতেছো হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু এখান থেকে একটা বিকাশে মাইক দিব। হ্যাঁ, সবাই কমেন্ট করো, যারা ক্লাস দেখতেছো ক্লাস কমেন্ট করো। হাওয়ার্ড কোষচক্র আবিষ্কার করে। আর এই যে প্রজাতি,
ন্যাচারাল যে সিলেকশন, হ্যাঁ, এই যে তোমার এই যে কি বলে না বিলো ইভলিউশন আছে না, ওইটা আবিষ্কার করেছে ডারউইন। স্ট্রেস বার্জার কি করে জানো? স্ট্রেস বার্জার হচ্ছে সপুষ্পক উদ্ভিদের কোষ বিভাজন লক্ষ্য করেন। কবে পড়ে রাখছি এখনো মনে আছে। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি? দীর্ঘ প্রেম কখন হয়? প্রেম কখন দীর্ঘ হয়েছিল? ফার্স্টে, তাই না? তাহলে এটা কি আর ভোলা যাবে কখনো? সবাইকে ভুলতে পারবা, বাট এটাকে ভুলতে পারবা না। শিমলা তালুকদার, রাকিব হাসান মাহফুজ, বলতে পারবা প্রেম কখন দীর্ঘ হয় বলো তো? প্রথম দিকে, অবুঝ বয়সে। আর যত বয়স যায় তত ডিভোর্স হয়ে যায়, বুঝছো? তাহলে এটা কি হবে? প্রোফেজ দশায় সর্বপরিমাণ দীর্ঘ। আর সবচেয়ে স্বল্প পর্যায়ে কোনটা? তাহলে কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলবো? নতুন অপূর্ত কোষ, সেটাকে বলা হয় ডটার সেল। তাহলে ডটার সেল কোথায়? এখানে। বা মাতৃকোষকে বলা হয় মাদার সেল। ওকে, তাহলে এইটার অ্যান্সার আমরা পেরে গেলাম। পরে দেখি সাদিয়া আফরিন ফাতেমা, ঠিক আছে 15 রে। সাইটোপ্লাজমের বিভাজন, প্রফেসর সাইমন আহমেদ। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস আগে পড়ছি নিউক্লিয়াসের বিভাজন, এখন আসছে সাইটোপ্লাজমের বিভাজন। মানে এর ভিতরে এই সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যাবে। তো ভাগ হওয়ার ক্ষেত্রে দেখবে এখানে কোষ প্লেট তৈরি করে। এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল এই কোষ প্লেট, এই যে কোষ প্লেটটা কোথা থেকে আসে? কোষ প্লেটটা কোথা থেকে আসে? গোলজি বডি থেকে আসে, ফ্রাগমোপ্লাস্ট এই কোষ প্লেট তৈরি করে, বুঝছো? তাহলে এই কোষ প্লেটটা তৈরি করে এখানে খাস তৈরি করে, এই দুই সাইডে খাস তৈরি করে, এই জায়গায় খাস। এই খাসগুলো আস্তে 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 এটা ছোট করে নিয়ে আসে, কনস্ট্রিক্ট বা সংকোচন করে। এইটাকে বলা হয় সাইটোকাইনেসিস। হ্যাঁ, সাইটো মানে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে বিভাজন, সিস মানে প্রক্রিয়া, কোষ বিভাজনের প্রক্রিয়া। অথই লগ্ন, ঠিক আছে 17C, ঠিক আছে। পরেরটা দেখি, গ্রিক শব্দের অ্যানাফেজের অর্থ কি? এটা আমি বলেছি না, গতি পর্যায়কে বলা হয়। এটা তো পারবা, ফলে আমি এটা তোমাদেরকে করতে দিলাম না। যেটা পারবা না সেটাই তোমাকে দেওয়া হবে। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলি লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে? ক্রোমাটিড তৈরি করবে। ভালো করে দেখো যে এই ক্রোমোজোম, দেখো ক্রোমোজোমগুলি লম্বালম্বি দুই ভাগে ভাগ হবে। দেখো এই হচ্ছে একটা ক্রোমাটিড, একটা একটা। এখন আমি মনে করি এই ক্রোমাটিডটা যদি আমি এখানে আঁকাই, তাহলে এরকম হবে না ক্রোমাটিডটা? এখানে সেন্ট্রোমিয়ার, এখানে এই বাহুটা লম্বালম্বি ভাগ হবে। এই যে ভাগ হলো সেন্ট্রোমিয়ার বাদে, কিন্তু তাহলে এইখানে ভাগ হওয়ার পরে কীরকম হবে জানো? এই সেন্ট্রোমিয়ার এখানে একটা বাহু হবে, এখানে একটা বাহু হবে, এখানে একটা বাহু হবে, এখানে একটা বাহু হবে। তাহলে দেখো মাঝখান বরাবর ভাগ হয়েছিল, মানে অনুদৈর্ঘ্য বরাবর, তাই না? লম্বালম্বি মানে অনুদৈর্ঘ্য বরাবর ক্রোমাটিড তৈরি করে। কোন পর্যায়ে? কোন পর্যায়ে এটা হবে? অবশ্যই এটা অ্যানাফেজ দশা হবে, তাই না? কারণ অ্যানাফেজ দশা হইতে গেলে তো তোমার ক্রোমাটিড ভাগ হইতে হবে না? ভাগ হইতে তোমার এরকম এই সাইডটা এদিকে যাবে আর ওই সাইডটা ওইদিকে যাবে, তার মানে এরকম হবে, এরকম হবে, তাই না? তাহলে এই দুই ভাগে ভাগ হবে কখন? যখন অ্যানাফেজ দশা হবে। তখন তো তোমার ক্রোমাটিড দ্বয় ভাগ হয়ে তোমার কি করবে? ক্রোমোজোম তৈরি করবে, তাহলে অ্যানাফেজ হবে এখানকার অ্যান্সার। যারা পারো নাই তাদের জন্য এক বালতি দুঃখ। মৌমিতা, ঠিক আছে। তোমাদের কি কোনো ফ্রেন্ড নাই যারা সেকেন্ড টাইমার নেবে, পরীক্ষা দিবে? তাদেরকে মেনশন দিও একটু, হ্যাঁ, তারা যেন মিস না করে। সাইমা সেন, শিমু, তোমরা একটু করো। মাহমুদা সুলতানা, মিজানুর রহমান, সাবিরা, তোমরা একটু মেনশন দিও তাদেরকে। ভাই 19 বুঝি নাই, 19 বুঝো নাই কেন? মাইটোসিসের কোন পর্যায়ে লম্বালম্বি ভাগ হয়ে যাবে? ক্রোমোজোমগুলো যদি এই দেখো ক্রোমাটিড, একটা ক্রোমাটিডের চিত্র এরকম না, তো এটা লম্বালম্বি ভাগ হয়ে তোমার কি হয়? এর ভিতরে তোমার কিন্তু এই এখান থেকে যদি লম্বালম্বি ভাগ করো, তাহলে এই সাইডে একটা বাহু পাইলা, এই সাইডে একটা বাহু পাইলা। এখানে যদি ভাগ হয় তাহলে এই সাইডে একটা বাহু পাইলা, এই সাইডে একটা বাহু পাইলা। তাহলে এই জিনিসটা এরকম হবে না দেখতে? আর এইরকম যদি না হইতো তাহলে কি অ্যানাফেজ দশায় এইখান থেকে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে এই সাইডে একটা এরকম যাইতো, এই সাইডে একটা এরকম যাইতো? বলো তো, দুই দিকে তো গমন করতে হবে না? তো এইটা হওয়ার জন্য তো তোমার এই ক্রোমাটিড দ্বয়টা চারটা ভাগে, মানে চারটা বাহুতে কনভার্ট হইতে হবে। তো সেটা তো অ্যানাফেজ দশাই পসিবল, অন্য দশায় তো নাই। বুঝতে পেরেছ? এখন বিথিয়া আফরোজ, ফাতিমা আফরোজ, সরি ফাতিমা আফরোজ, তুমি কি ভিকারুন্নেসায় পড়ো নাকি? একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে কি বলে? একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে কি বলে? এই
একই ক্রোমোজোম, এর ভিতরে একটা ক্রোমাটিড একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড একটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড একে অপরকে কি বলবো আমরা? সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে কি? একই ক্রোমোজোম হইতে হবে, আর যদি নন সিস্টার হয় তাহলে মানে উভয় মানে ভিন্ন এতে হইতে হবে। সমীকরণিক বিভাজন কে দেন, মানে তোমার মাইটোসিস বিভাজনের নাম কে দেন? এটা কিন্তু ফ্লেমিং দেয়, বুঝছো? এটা কিন্তু ফ্লেমিং দেয়, ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং। এই বোভারি, এখানে বোভান আছে না, বোভারি নামক এক বিজ্ঞানী, তিনি গোলকৃমির অ্যাসকারিস লাম্বারকয়েডস, এটা হচ্ছে গোলকৃমির বৈজ্ঞানিক নাম। সেখানে দুইটা, অর্থাৎ পৃথিবীতে সর্বনিম্ন পরিমাণ ক্রোমোজোম থাকে হচ্ছে অ্যাসকারিস লাম্বারকয়েডস বা গোলকৃমির বৈজ্ঞানিক নাম, বুঝছো? মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভাজন হয়? এটাও সেম প্রশ্ন। সেন্ট্রোমিয়ার ভাগ হবে কখন রে বলো তো? সিস্টার ক্রোমাটিন মৌমিতা, অর্পণ, রুদ্র, সাইমা সেন, মিজানুর রহমান, ফাতেমা, সবাই কমেন্ট করো। প্রোফেজ হবে তো ভাইয়া? প্রোফেজ 19-এর এ হবে না? 19-এর কি? 19 নিয়ে তো পড়ে আছে কেন রে? মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো লম্বালম্বী দুভাগে ভাগ হয়ে ক্রোমাটিড তৈরি করে? ক্রোমোজোমগুলো লম্বালম্বী দুভাগে ভাগ করে, হ্যাঁ ক্রোমোজোমগুলা কই আমার তো মনে হচ্ছে না। হইতে পারে, তোমরা একটু ভালো করে পড়ে তো। হ্যাঁ, যা হয়ে গেছে পর্যন্ত আমি যতটুকু বুঝছি আমার মনে হয় যে ডি হবে। এখন দেখা যাক। 22 হইতেও পারে। হ্যাঁ, ফ্লেমিং ওটা অ্যান্সার। আর মাইটোসিসের বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভাজন হয়? এটা অ্যানাফেজ হবে না? সেন্ট্রোমিয়ারটা কি হবে? ভাগ হয়ে যাবে, অ্যানাফেজ দশা। 23 নম্বরে দেখি তো, কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডেল তন্তু তৈরি করে? ডান্সিং মুভমেন্ট কোথায় হয়? ক্রোমোজোমের নৃত্য। ভাইয়া আমি অনেকক্ষণ থেকে বলতেছি শালগুলো পড়বো নাকি। ও আচ্ছা, শালগুলো পড়ার দরকার নাই। হ্যাঁ, শাল আসে না, তেমন শাল আসে না, তবে জানে রাখা ভালো। যেমন একটা শাল আছে 1882, একটা সাল মনে রাখতে হয়। আর একটা আছে না যে নোবেল প্রাইজ পায় ক্রসিং ওভারের জন্য। ক্রসিং ওভারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি একটা এমসিকিউ করে তাহলে ক্রসিং ওভার থেকে করে। তাহলে স্পিন্ডেল ফাইবার তৈরি হচ্ছে প্রোমেটাফেজ দশায়, এটা পারবা, এটাও সুন্দর। প্রোমেটাফেজ অলরেডি বলেছে অরফান, রুদ্র, আব্দুর রহমান, সিসি, আচ্ছা ফাতেমা আফরোজ, ঠিক আছে। আচ্ছা এটা গেল। কোনটি প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন? প্রকৃতকোষ মানে কি? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক জীব, ইউক্যারিওটিক জীব, ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক সেল, এটা হচ্ছে মাইটোসিস হবে প্রকৃত কোষের ক্ষেত্রে। মাইটোসিস এটা পারবা বলে তোমাদেরকে আর ধরলাম না। হাতে অ্যাপ্রোচ বি, 23 বি, ঠিক আছে। নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন, ভাই ভালোবাসার কোথায় তৈরি হয়েছিল বলো তো? ভালোবাসা নতুন করে আবার কোথায় তৈরি হয়েছিল? একদম লাস্ট দশাটা না? তাহলে তো এটা পারবা না, এটা তো ভুল গেলা চলবে না। চলবে? চলবে? এটা মেমব্রেন পুনরায় তৈরি হবে টেলোফেজ দশায়। টেলোফেজ দিয়ে পুনরায় জল যোজন ঘটে, নিউক্লিয়ার মেমব্রেন আবার চলে আসে, পুনর্ভাব ঘটে, তাই না? মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় কোনটি? স্বল্পস্থায়ী পর্যায় মানে সব থেকে, মানে যে পর্যায়টা আসলে কাউন্টেবলই না, ওই যে ডান্সিং মুভমেন্ট যেখানে হয় ওইটা, ওইটা একেবারে পর্যায়ের ভিতরে পড়ে না, খুবই স্বল্পস্থায়ী একটা পর্যায় ওটা। হ্যাঁ, 25 ডি, কানিস ফাতেমা, ফাতিয়া আফরোজ, মিতা রহমান, সাদিয়া, ডি ডি ডি, সবাই ডি। এই 26টা বলো, ওটা তো 25 ছিল, এখন 26 বলো। সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় হচ্ছে প্রোমেটাফেজ। হ্যাঁ, এটা হচ্ছে এই যে তোমার অনেক জায়গায় কিন্তু 4টা উপদশা বলা হয়, এই প্রোমেটাফেজটা হচ্ছে 2 নম্বরে, তো 2 নম্বরটাকে কাউন্টই করে না অনেক বই, বুঝছো? মানে প্রোমেটাফেজ কোনো দশার ভিতরে পড়ে না। মায়োসিস বিভাজনের ফলে কি হয় বলো তো? মায়োসিস বিভাজনের 5টা উপদশা আছে। একটা হচ্ছে লেপটোটিন মানে চিকন দশা, প্যাকাইটিন মোটা দশা, জাইগোটিন জোড়াবদ্ধ অবস্থা, ডাইকাইনেসিস মানে দুই দিকে গমন করা দশা, ডিপ্লোটিন মানে ডাবল ডাবল হয়ে তাই দুই দিকে গমন করবে। মানে বাংলা ওয়ার্ডগুলো আমি এইভাবে বুঝি আর কি। তোমরা জাস্ট মনে রাখবা প্রোফেজের 5টা উপদশা আছে। এটা মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন 2 ধাপে হয়, মিওসিস 1, মিওসিস 2।
মিওসিস টুটা কোন কোষ বিভাজনের সাথে শামিল? মাইটোসিসের সাথে। তোমরা যদি না বুঝো তাহলে তোমার দরকার নেই। লেপটোটিনের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার দেখো এখানে কেমন তৈরি হবে, বুকেটের মতো দেখা হবে, পোলারাইজড বিন্যাস দেখাবে এবং এখানে চিকন চিকন সুতা ফিতার মতো তৈরি হবে। এখন এই ক্রোমোজোমগুলো একটা লাল একটা হলুদ, এরা জোড়ায় জোড়ায় অবস্থান করবে, এটা হলো জাইগোটিন, জোড়ায় জোড়ায় অবস্থান করবে। প্যাকাইটিংয়ে কী হবে দেখো, ক্রসিং ওভার হচ্ছে, ক্রস তৈরি হচ্ছে, ক্রসিং ওভার। ডায়াকাইনেসিস দেখো দুই দিকে গমন করতেছে, মানে ডায়াকাইনেসিস মানে বিকর্ষণ করছে দুই দিকে, বুঝছো কাহিনী কি হচ্ছে, এখানে দুই দিকে গমন করতেছে। কত সুন্দর না? তাহলে একটা এমসিকিউ এখানে দেখি, লেপটোটিনে কি হয়েছিল দেখো, জল যোজন হবে, মানে কি কি হয় তুমি জাস্ট আমি তোমার যেটুকু দেখাচ্ছি, এখানে পোলারাইজড বিন্যাস হবে, মানে একটা সুন্দর ফুলের তোড়ার মতো দেখাবে এবং এই তোড়াকে বলা হয় বুকেট দশা। হ্যাঁ, আর এগুলো দেখো একটা সরু চিকন সুতা, জাইগোটিনে কি হয়, জোড়া বাঁধবে, অর্থাৎ একটি জোড়া তৈরি করবে। এই জোড়াকে বলা হয় সিনাপসিস ঘটা, মানে যুক্ত হবে একটার সাথে একটা। এই জোড় বাঁধার প্রক্রিয়ার নামকে বলা হয় বাইভ্যালেন্ট। মনে করো একটা মানে নিউক্লিয়াসের ভিতরে এই যে তোমার একটা বাইভ্যালেন্ট তৈরি হলো, এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এরা জোড়বদ্ধ হয়েছে, আবার এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, মানে নিউক্লিয়াস ভিতরে। তাহলে এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট। বাই মানে দুই, যেমন বাইনারি সংখ্যা বলি, মোনো মানে এক, তাহলে বাই মানে দুই, আর এখানে বলছে ভ্যালেন্ট। আমরা ভ্যালেন্ট শব্দের অর্থ আমরা বলি না ভ্যালেন্টাইন ডে, কত তারিখ ভ্যালেন্টাইন ডে বলো তো, ওয়ার্ড মিনিং ভেঙে দিই, বলো কত তারিখ মানে ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্ট মানে হচ্ছে জোড়াবদ্ধ হওয়া, তাই না? যেমন ভ্যালেন্সি, কার্বনের যোজনী কত, এই ভ্যালেন্সি মানে যোজ্যতা। তো বাই মানে দুই, ভ্যালেন্ট মানে জোড় বাঁধা। পার্কে যখন মানে 14 ফেব্রুয়ারিতে পার্কে কি থাকে, সবাই জোড়ায় জোড়ায় ঘোরে না, তো ভ্যালেন্ট মানে ওখান থেকে এসেছে, ভ্যালেন্টাইন ডে মানে ও জোড়াবদ্ধ দিন। আর এটাও সেই সেম, জোড় বাঁধার ক্ষমতা, একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের সাথে একসাথে থাকার প্রক্রিয়া। এখন প্যাকাটিনে কি হয়, ক্রসিং ওভার হয়, টেট্রাড হয়, মানে চারটা ক্রোমাটিড তৈরি করে, টেট্রাড হয়। এবং এখানে এখানে এক্স আকৃতি জোড় বাঁধে, যেটাকে বলে কায়াজমা, ক্রসিং ওভার। তাহলে টেট্রাড হয়, ক্রসিং ওভার হয়। আর তোমরা যেটা বলছিলে না যে ক্রোমাটিডটা বিভক্ত হতে দেখা যায়, আসলে দেখো এটা প্রোফেজেরই পাস্ট, মানে প্রোফেজ দশার ভিতরে আছে এটা, আসলে ওটা প্রোফেজ হইতে পারে। হ্যাঁ, যেটা দেখতেছি তাহলে কায়াজমা কোথায় তৈরি হয় এবং টেট্রাড কোথায় তৈরি হয়, কমেন্ট করো তো। ডিপ্লোটিন। আসসালামু আলাইকুম, জি বলেন। আমি ক্লাস নিচ্ছে, রাখে। ডিপ্লোটিন দশায় দেখো ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো হুবর যে খাটো মোটা হয়। সেই আমেরিকা থেকে বিয়ের প্রস্তাব দিচ্ছে ভাই, মানে কোন লোক আমার জানি না। ডিপ্লোটিন, ডিপ্লোটিন দশায় দেখো ডিপ্লোটিন মানে ডাবল হবে, এখানে খাটো মোটা হবে এবং এখানে কি হবে, প্রান্তীয়করণ ঘটবে, মানে দুই প্রান্তের দিকে গমন করবে। ডিপ্লোটিন মানে কি দুই প্রান্তে চলে যায়, আবার যখন চলে যায় দুই প্রান্তে, দেখো এখানে যদি আমরা চিত্রটা আঁকাই তাহলে এই একটা ক্রোমোজোম, আর এ একটা ক্রোমোজোম, হ্যাঁ, এই দুই প্রান্তের দিকে চলে যাচ্ছে, তখন একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের ভিতরে একটা লুপ, মানে একটা অ্যাঙ্গেল তৈরি করে। যদি চিত্রটা থাকতো তাহলে বুঝাইতে পারতাম। তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি, বুঝছো? 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, যখন দুই দিকে চলে যায় মেরুতে গমনের কালে, তখন একটা অ্যাঙ্গেল তৈরি করে, যেটাকে বলা হয় 100 ডিগ্রি, 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। ডায়াকাইনেসিসটা দুই দিকে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ না। এখন সেম এটাও স্লাইড সেম, মানে এমসিকিউ সলভ করো। ক্রসিং ওভার কি করে হয়, মনে করো একটা ক্রোমোজোম আর পাশে মনে করো আর একটা ক্রোমোজোমে, এটাকে বলা হয় একই নিউক্লিয়াসের অভ্যন্তরে, একই নিউক্লিয়াসের অভ্যন্তরে দুইটা কি হলো, দুইটা ক্রোমোজোম এইখানে একটু ভাঙবে আর এখানে একটু ভাঙবে। তো এই ভাঙার জন্য একটা এনজাইম দরকার হয়, এই এনজাইমের নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। তাহলে বলো তো একটি সুনির্দিষ্ট স্থানে এখানে ভাঙবে, ভাঙার ফলে এখান থেকে মনে করো এটা ভাঙার ফলে মনে করো এখান থেকে এরকম হবে আর কি, এখানে যদি আমি আঁকাই এরকম হবে, এই যে এখান থেকে ভেঙে এর উপরে এসে পড়বে। তাহলে এখানে দেখো তো এটা এক্সের মতো জিনিস তৈরি করবে না, এরকম এক্সের মতো জিনিস তৈরি করলো না, এইটাকে বলা হয় ক্রসিং ওভার, এটাকে বলা হয় ক্রসিং
ওভার। তাহলে এই ক্রসিং ওভার কোথায় হলো? প্যাকাইটিন দশায় হলো। কোন এনজাইমের ফলে এখান থেকে ভাঙলো? এন্ডোনিউক্লিয়াস এনজাইমের ফলে। এবং এই এন্ডোনিউক্লিয়াস তো ভাঙতে সাহায্য করলো। ভাঙার ফলে যে জোড়টা লাগালো, এই যে জোড়াটা লাগালো এখানে, এই জোড়া লাগাইতে একটা এনজাইমের কাজ করে, সেটাকে বলে লাইগেজ এনজাইম। তো লাইগেজ এনজাইম জোড়া লাগাতে হেল্প করে, এন্ডোনিউক্লিয়াস কি করে? ভাঙতে সহায়তা করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এন্ডোনিউক্লিয়াস কেন বলা হয়? কারণ এটা নিউক্লিয়াসের অভ্যন্তরে পাওয়া যায়। কারণ এটা কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াসের অভ্যন্তরে পাওয়া যায়। ভাই কি বলেন? আচ্ছা, ওটা আসলে হাস্যকর, মানে কি বলবো, বিস্তারিত বলতেও পারছি না, সব কিছু তো বলা যায় না। থাক, বেশি বুঝলে ওর সমস্যা। এখন এই প্রশ্নের অ্যান্সার করো, কোন কোষ বিভাজনের কোন উপদশায় সমসমস্ত ক্রোমোজোম, মানে হলো হোমোলোগাস ক্রোমোজোম। এখন বলি সিস্টার আর নন সিস্টারের ভিতরে একটু পার্থক্য বলি। নন সিস্টার এবং সিস্টার, তোমরা তাহলে এটা অ্যান্সার করতে থাকো যে সিনাপসিস কোথায় ঘটে। সিনাপসিস মানে জোড় বাঁধা কোথায় হয় বলো তো? সিনাপসিস কোথায় ঘটে বলো তো? এটা অ্যান্সার করো। 27 কি হবে? নন সিস্টার আর সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড এই জিনিসটা আসলে কি? দেখো, আমি একটা ক্রোমোজোম আঁকাইলাম। এই ক্রোমোজোমের ভিতরে এই একটা বাহু আর একটা বাহু, এই দুই বাহু পরস্পরেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। বুঝছো? এই বাহুর এইটা আর এইটাকে পরস্পরকে বলে সিস্টার ক্রোমাটিড। আর আমি যদি পাশে আর একটা ক্রোমোজোম আঁকাই এখানে, তাহলে এই ক্রোমোজোম এই বাহুটা আর এই বাহুটা এরা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। এটা নন, আর এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। তাহলে একই ক্রোমোজোমের দুইটা বাহু পরস্পরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, আর দুইটি ভিন্ন ক্রোমোজোমের এই বাহু আর এই বাহুকে বলা হয় পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। বুঝতে কি পেরেছো? তাহলে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে যখন সিনাপসিস ঘটে ওইটাকে বলা হয় ক্রসিং ওভার। বুঝছো? কিন্তু এইখানে কি বলতেছে? এইখানে বলতেছে সিনাপসিস মানে সিনাপস তৈরি করবে, একটার সাথে একটা জোড় বাঁধবে। জোড় বাঁধাকে বলা হয় জাইগোটিন। আর প্যাকেটিংয়ে কিন্তু ক্রসিং ওভার হয়। বুঝছো? প্যাকেটিংয়ে ক্রসিং ওভার, জাইগোটিন। ঠিক আছে, এটা জাইগোটিন। 28 কি হবে? প্রোফেজ 1 এর কোন পর্যায়ে কায়াজমা তৈরি করে? এটা বারবার বললাম না, কায়াজমা মানে কি? ক্রসিং ওভার তৈরি করবে। তাহলে এটা কি প্যাকেটিন হবে অবশ্যই। কোন কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড সমূহ পাওয়া যায় বলো তো? সবাই কমেন্ট করো তো, এটা সবাই যারা ক্লাস দেখতেছো। সাবির 28C, হ্যাঁ 28C ছিল। এখন এটা বলো, কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড পাওয়া যায়? টেট্রাড মানে চারটা তৈরি করাই লাগবে। দেখো, চারটা জিনিস তৈরি করাই লাগবে, না করলে কিন্তু ক্রসিং ওভারটা এখানে পসিবল না। এই যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের ভিতরে যদি চারটা দশা, মানে 1 2 3 4 1 2 3 4 এই চারটা করে দশা তৈরি করবে। ফার্স্ট অফ অল এটা এরকম ছিল, যখন টেট্রাড অবস্থায় ছিল তখন কিন্তু এরকম অবস্থায় ছিল। তখন এইটা আবার মধ্যখান বরাবর ভাগ হয়ে গেছিলো। এটা কি মধ্যখান বরাবর ভাগ হয়ে গেছিলো, হয়ে তাই 1 2 3 4 1 2 3 4 এই টেট্রাড দশাটা কখন দেখা যায়? তাহলে এই টেট্রাড দশাটা তখনই দেখা যায় যখন প্যাকাইটিন হয়। কারণ না হলে তো ক্রসিং ওভার হইতে পারবে না। বুঝছো? তখন তো ক্রসিং ওভার হইতে পারবে না। ক্রসিং ওভার আবিষ্কার করেন কে? একটা বিজ্ঞানী, বলো তো নাম কি? কে পারবা? মিওসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? মিওসিস কোষ, মায়োসিস বা মিওসিস একই কথা। এটা জনন কোষে পাওয়া যায়। তো জনন কোষ কি অপশানে আছে? না। তাহলে এইটাকে বলে যৌন কোষ, বা এটাকে বলে গ্যামেট সেল বা জনন কোষ। বুঝছো? বাকিগুলোতে সব কি হয়? মাইটোসিস। সিনাপসিস ঘটে কোন পর্যায়ে? সিনাপসিস একটু আগে পড়ালাম, এটা জাইগোটিন উপদশায় হয় সিনাপসিস। বাইভ্যালেন্ট তৈরি হয় এখানে। লেপটোটিনে কি হয়? জল বিয়োজনের মাধ্যমে তোমার কি হয়? খাটো মানে চিকন দেখায় লেপটোটিন। বুকেট তৈরি হয়, পোলারাইজড বিন্যাস তৈরি হয়। ডিপ্লোটিনে তোমার কি হয়? 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। মায়োসিসের কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যাবে? সেম কথা, মানে দুই দিকে পালাবে। পালানোর ক্ষেত্রে কোন দশাটা বেছে নেয়? অ্যানাফেজ দশা। পৃথক হয়ে যাবে মানে বাড়ি থেকে কি হবে? পালাবে না। থমাস হান্ট মর্গান। এই তো, ভেরি গুড, ভালো পারো তো তোমরা। 30-এর লিভার হবে মনে হয় ভাইয়া। লিভারের সেল ভাগ হয় না? যকৃৎ সেল কি ভাগ হয় না? একটা মানুষের লিভার কেটে দিলে ওখান থেকে আবার পুনরায় লিভার গজায়, জানো? একটা মানুষের এই মনে করো তো লিভার না, এই লিভারের মনে করো তুমি এতটুকু কেটে ফেলাই দিলা, তাও ওই লোকটা কিন্তু বেঁচে যাবে, আবার অন্য দেহ থেকে একটা লিভার এই জায়গায় এসে আর একটা ট্রান্সপ্লান্ট করা যায়। মানে অর্ধেক লিভার নষ্ট হয়ে গেছে, অর্ধেক ভালো আছে, তখন অর্ধেক
তুমি এখান থেকে কেটে ফেলা দিলে এটা লিভারটা অটোমেটিক্যালি গজাবে। এটা রিজেনারেশন সেল থাকে লিভারে, বুঝছো? তো লিভারে মাইটোসিস পসিবল, জনন কোষ বা যৌন কোষে এটা পসিবল না। যৌন কোষ কী কী আছে আমাদের? শুক্রাণু ডিম্বাণু না, তো ওই কোষেতে তোমার কি হয়, প্রথমে শুক্রাণু সেলটা 2n অবস্থায় থাকে, ওখান থেকে কি হয়ে যায়, এনে কনভার্ট হয়ে যায় না, তাহলে এখানে কি অর্ধেক হ্রাস পেলো না, তাই এটাকে বলা হয় হ্রাসমূলক বা রিডাকশনাল বিভাজন, বুঝছো? তাহলে এটা কি হবে, অ্যানাফেজ হবে। গেল আমাদের 40টা এমসিকিউ আছে, আর মাত্র 7টা এমসিকিউ আছে, থাকো। মমিতা, আচ্ছা ঠিক আছে। 32D 33 কি হবে, মিওসিসের ফলে সৃষ্টি হয় কোনটি? মিওসিসের ফলে সৃষ্টি হয় কোনটি বলো তো? মিওসিসের ফলে, হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে, এখন বুঝতে পেরেছ। সবাই একটু কমেন্ট করো, যারা লাস্ট পর্যন্ত ক্লাস দেখছো, এই 7টা এমসিকিউ একদম সবাই কমেন্ট করবা, যাতে আমাদের একটা সবাই একটু দর্শক পায় আর কি, হ্যাঁ বুঝতে পারে। মেসোফিল, সবাই কমেন্ট করো। মায়োসিসের ফলে সৃষ্টি হয় মেসোফিল কেন রে ভাই? মায়োসিসের ফলে কি তৈরি হয়? গ্যামেট তৈরি হয়, গ্যামেট, জনন কোষ। মায়োসিসের ফলে সৃষ্টি হয় কি, এ দেখো, আমি যদি এই 2n ছিল না, এটা মনে করো আমাদের শুক্রাশয়, বুঝছো? শুক্রাশয়ের ভিতরে আমাদের টেস্টিস থাকে, এই টেস্টিসের ভিতরে এই যে দেওয়াল কোষগুলো না, এই দেওয়াল কোষে কি থাকে জানো, 2n জাতীয় কোষ থাকে, মাতৃকোষ। ওই মাতৃকোষটা বিভাজিত হয়ে কি হয় জানো, মায়োসিস বিভাজনের মাধ্যমে কি হয় জানো, মায়োসিস বিভাজনের মাধ্যমে এনে কনভার্ট হয়। তাহলে দেখো তো 2n থেকে এনে কনভার্ট হয়ে গেল, তখন এটাকে বলা হয় কিন্তু জনন কোষ, বাট এইটাকে কিন্তু বলবো আমরা শুক্রাণু। শুক্রাণুতে কিন্তু অর্ধেক সংখ্যক কি থাকে, ক্রোমোজোম থাকে, অর্থাৎ এখানে যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে এইখানে আসবে 23টা, তখন কিন্তু এগুলোতে স্পার্মে কনভার্ট হয়ে যাবে। তাই দেখো তো, মায়োসিস এইখানে হওয়ার ফলেই 2n থেকে এনে কনভার্ট হলো, তাই এটাকে বলবো শুক্রাণু। আর শুক্রাণু মানে কি, গ্যামেট সেল, তো এ হবে অ্যান্সার। বুঝতে কি পেরেছো? হ্যাঁ বলো। যারা থাকবো তাদের সবার নাম বলতে হবে। আচ্ছা, যারা লাস্ট পর্যন্ত থাকবা তাদের সবার নাম বলবো, কথা দিলাম। তোমরা কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, হ্যাঁ দেখি 1000 হয় কিনা। এখন আমাদের 34 নম্বর, মায়োসিস প্রক্রিয়ার কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়? কোন পর্যায়ে অর্ধেক হয়ে যাবে? অ্যানাফেজ 2 তে গিয়ে না 1 এ গিয়ে, বলো তো? অ্যানাফেজ 2 না অ্যানাফেজ 1, এই দুইটা থেকে একটা অ্যান্সার হবে। আমি বলছিলাম অ্যানাফেজ 2টা মাইটোসিসের অনুরূপ, মানে এখানে কোনো হ্রাস হয় না, এটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ। যা হ্রাস পায় সেটা হচ্ছে অ্যানাফেজ 1-এ, অ্যানাফেজ 1-এ গিয়ে হ্রাস পায়, বুঝছো? তার মানে কীরকম জানো, 2n থেকে আমাদের প্রথম মায়োসিস 1-এ, এই মায়োসিস 1-এ এনে কনভার্ট হয়ে যায়, এটাকে বলা হয় হ্রাসমূলক, মিওসিস 1। এবার মিওসিস 2 হচ্ছে, দেখো এন আর এন, মিওসিস 2 এটা এন আর এন, এখানে কিন্তু কোনো হ্রাস ঘটেনি, তাহলে এটা হচ্ছে মিওসিস 2। তাহলে দেখো তো তুমি, একটা মাতৃকোষ ছিল, সেখান থেকে প্রথম মিওসিস 1 অর্থাৎ রিডাকশন এখানে কিন্তু হয়েছে, এখানে কিন্তু নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাই এটা বলে মিওসিস 1। আর মিওসিস 2 দেখো এন থেকে এনে কনভার্ট হয়েছে, তাহলে এইটা কিন্তু, এটা কি, এটা কিন্তু মাইটোসিসের অনুরূপ। তো তোমরা এই জিনিসটা এখান থেকে ফিল করতে পারবো, বুঝতে পেরেছো? তারপরে দেখো অ্যানাফেজ, তাহলে 1-এই এই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়, তাহলে এটা গেল। 34B সুস্মিতা, জারিন জামান, সাদিয়া, মৌমিতা, সীমা সেন, কানিস ফাতেমা, আবু রাহান, সাবিরা, মিজানুর রহমান, অথৈ লগ্ন, কানিস ফাতিমা, মাহমুদা সুলতানা, ঠিক আছে। কোন পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্ট 2টি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড পরিলক্ষিত হয়? কোন পর্যায়ে? 4টা ক্রোমাটিড, দেখো 4টি ক্রোমাটিড পরিলক্ষিত হয়, মানে টেট্রাড, তাই না? 2টি সেন্ট্রোমিয়ার, তার মানে এরকম 2টা সেন্ট্রোমিয়ার দেখাবে, এই যে 2টা সেন্ট্রোমিয়ার দেখালো, আর 4টা ক্রোমাটিড, দেখছো? একটা 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 একটা, এই ক্রোমাটিড মানে কি জানো, এখান থেকে এটা একটা ক্রোমাটিড, এই যে এটা একটা ক্রোমাটিড, আর এখান থেকে এটা একটা ক্রোমাটিড, হ্যাঁ, এই একটা, এখানে 2টা ক্রোমাটিড, এখানে 3টা, এখানে কিন্তু 2টা ক্রোমাটিড, মূলত হয় 4টা ক্রোমাটিড। তো এরকম দশা কিন্তু প্যাকেটিন ছাড়া পসিবল না, কারণ ক্রসিং ওভার হইতে গেলে বেশি বেশি হাত দরকার, বাহু দরকার, তো এটা
কি হবে তাহলে? প্যাকাইটিন হবে এটা। যারা যারা ভুল করছো তাদের ক্ষেত্রে এক বলতে দুঃখ। আমাদের প্রায় 1000 হওয়ার পথে, তোমরা সবাই কমেন্ট করো, সবাই যারা হাত গুটিয়ে বসে আছে সবাই কমেন্ট করো, সবাই। এবং লাস্টে একটা কিন্তু গান গাবো তোমরা যদি থাকো লাস্ট পর্যন্ত। অলরেডি এটা গেয়ে ফেলছি যদিও, সেটা হচ্ছে ক্লাসের টপিকের অনুসারে গান হয়ে গেছে, আমি নিজে জানতাম না এই গানটা আমি গাবো। 36। এবং তোমাদের আরেকটা কথা জানায় রাখে, আমাদের কিন্তু এই সপ্তাহে মেডিবায়োলজি যে মেডি সিরিজের বইটা, আমাদের মেডি সিরিজ এক সেট কিনে রাখবা, বইয়ের টেবিলে সাজায় রাখবা এবং সাথে আমাদের ক্লাসগুলো করবা আর বেশি বেশি পড়াশোনা করবা নিজে, এবং একটা অফলাইন এক্সাম বেজে ভর্তি হয়ে যাবা। অনলাইন কোনো কোর্সে আপাতত এনরোল করার দরকার নেই, আমাদের কোর্সটা করলে হবে। সাথে তুমি মেডি সিরিজ এক সেট সহায়ক বই হিসেবে নেবা, আর অফলাইন একটা এক্সাম বেজে ভর্তি হবা, যেখানে তোমার রেগুলার প্র্যাকটিসের ভিতরে থাকতে পারো তাদের রুটিন অনুসারে। হ্যাঁ, আর বেশি নিজে পড়বা, নিজে পড়ার পাশে মানে তুমি কিছু পাবা না। আমি কিন্তু কোনো অফলাইন কোচিংই করে নাই, শুধু পরীক্ষা দিতাম। আসলে ওই 3 ঘন্টা আমার কাছে অপচয় মনে হইতো ক্লাসে। একটা বড় অধ্যায় ওই খালি বোর্ডে করানো যায়? পসিবল? নিজে পড়ার উপরে কোনো অভিজ্ঞতা মানে কারো তৈরি হয় না। সো বেশি বেশি নিজে পড়ার চেষ্টা করবা, নিজেকে প্রাধান্য দিবা, নিজেকে ছোট মনে করবা না। আমাদের ঢাকা মেডিকেলে প্রতি বছর 8 থেকে 10 জন পরিমাণ ঢাকা মেডিকেল স্টুডেন্ট চান্স পায় সেকেন্ড টাইমার থেকে, আর 1200, 1000, 1500-র মতো সেকেন্ড টাইম চান্স পায় প্রতিবার। সো তোমার একটা বড় সুযোগ আছে যদি এখন থেকে কাজে লাগাইতে পারো। ওরা এসএসসি পরীক্ষা দিচ্ছে আর এই ফাঁকে তুমি প্রস্তুতি নিয়ে আগায় থাকো, রেগুলার ক্লাসে থাকবা, কোনো সমস্যা হলে নক দিবা যে ভাই এই প্রবলেমে পড়তেছি, গ্রুপে পোস্ট দিবা, যে গ্রুপটা আমি তোমার বললাম। সবসময় সাথে পাবা ইনশাল্লাহ। কোন অফলাইনে ভর্তি হবে এটা বললে মার্কেটিংটা লস হয়ে যাবে, আমি এটা বলতে পারি না। তোমার কাছে ফ্রি পরীক্ষা দিয়ে আগে দেখে নাও কার পরীক্ষাটা ভালো, আমি বললে জিনিসটা খারাপ লাগবে, অন্য কোচিংয়ের লস হয়ে যাবে। এক কোচিংয়ের ওয়াইটির ক্লাস দেখতাম আগুন। আমার ইউটিউব চ্যানেল আছে মেডি আলফা নামে, সার্চ দিবা, ওখানে দেখবা অনেকগুলো ক্লাস আছে। আর জয়গুলো তো ক্লাস আমি করি। উদ্ভিদ কোষে মায়োটিক বিভাজনের সময় ডিএনএ অনুলিপন ঘটে, এটা ডিএনএ হবে। হ্যাঁ, ডিএনএ অনুলিপন ঘটে। ডিএনএ লেপটোটিনে ঘটবে, জাইগোটিন না প্যাকাইটিন, প্যাকাইটিনে ঘটবে। কেন জানো? কারণ এখানে ক্রসিং ওভার হয় না, পরস্পরের সাথে সাপটাসাপটি করে লেগে থাকে। তো এই সাপটাসাপটি করার নাম হচ্ছে প্যাকাইটিন। ক্রসিং ওভারটা হওয়ার কারণে ক্রোমোজোমের একটার সাথে আরেকটার তথ্যের বিনিময় ঘটে এই প্যাকাইটিনে ক্রসিং ওভার হওয়ার কারণে। তাই ডিএনএ অনুলিপন এই দশায় ঘটবে এই প্যাকাইটিনে। যারা এটা অ্যান্সার করছো সেটা রাইট। 36 বুঝলাম না, 36 কী হলো? 36 বুঝো নাই কেন? ওটা ডিএনএ লেখা থাকবে, ওই যে ডিএনএ, ওটা ঘ ও হয়ে গেছে আর কি। ওই 1000 হবে? 1000 হবে না মনে হয়, তোমরা কমেন্ট করতেছো না। প্যাকাইটিন ঠিক আছে। বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন মিওসিসের কোন পর্যায়ে? বাইভ্যালেন্ট সাপটাসাপটি করে লেগে থাকে কখন? বাইভ্যালেন্ট, ভ্যালেন্ট মানে ভ্যালেন্টাইন ডে থেকে আসছে, সাপটাসাপটি করার দিন। বাই মানে জোড়ায় জোড়ায়, মানে দুইজন। তাহলে জাইগোটিনে কি হয়? বাইভ্যালেন্ট তৈরি হয় না, এটা তো পারবা। জাইগোটিন কি হয়? সিনাপসিস হয় আর বাইভ্যালেন্ট হয়, দুইটা জিনিস পড়াইছিলাম না আমি? বলো, পড়াইছিলাম না? আব্দুর রহমান, জেরিন জামান, সাদিয়া মমিতা, বলো তো। জান্নাতুল মাওয়া, অথই লগ্ন। আপনি কি অফলাইনে ভর্তি ছিলেন? না, আমি বর্তমানে এখন ফার্মগেট থেকে ক্লাস নিচ্ছে। বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন পর্যায়ে? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন না ডিপ্লোটিন? এটা পড়ানো শেষ। দুটি নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে অংশের বিনিময়কে কি বলা হয়? এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবং কোন উদ্ভিদে, বলো তো, কোন উদ্ভিদে ক্রসিং ওভার ঘটানো হয়? কোন উদ্ভিদে ক্রসিং ওভার প্রথম ঘটানো হয়? কোন উদ্ভিদ ক্রসিং ওভার, কোন উদ্ভিদে, কোন উদ্ভিদে এটা প্রথম ঘটানো হয়? এটা একটা প্রশ্ন। যে জিন ম্যাপিং এবং ক্রোমোজোম ম্যাপিং, এটার ক্ষেত্রে এই ক্রসিং ওভারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেনেটিক বা মেন্ডেলিজম এই ধরনের তত্ত্ব ব্যাখ্যা করার ক্ষেত্রেও ক্রসিং ওভার খুবই গুরুত্বপূর্ণ। জেনেটিক ম্যাপ এগুলো নির্ধারণের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মিজানুর রহমান খান, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো। হ্যাঁ, যদি না পড়ি তাহলে 2বার কমেন্ট করতে পারো। 38B ঠিক আছে। আব্দুর রহমান, অথই লগ্ন 38B। হ্যাঁ, এটা ক্রসিং ওভার হবে। সংক্রায়ন বা হাইব্রিডাইজেশন কি জিনিস? ওই যে তোমার মেন্ডেল যা করছিল ওইটাকে বলা হয় লিঙ্কেজ, একটার সাথে একটা সংযুক্ত করা। লিঙ্কেজ করার জন্য লাইগেজ এনজাইম লাগে। কম্বিনেশন, এটা তো কোনো
বায়োলজি টার্মের ভিতরে পড়ে না। মায়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে সিনাপসিস ঘটে? বলছিলাম সিনাপস, এটা কিন্তু নিউরনের আর একটা নিউরনের সাথে কানেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সিনাপস, সিন মানে একসাথে, যেমন সিম্বায়োন্ট, মিথজীবিতা, একটা জীব আর একটার সাথে বাস করে, এটাকে হলো অর্ডভিনিং এর খেলা, বুঝছো? সিস মানে প্রক্রিয়া, দুইটা জিনিস একসাথে হওয়ার প্রক্রিয়ার নাম হলো সিনাপসিস। হ্যাঁ, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, বুঝছো? তাহলে দেখো এখানে মায়োসিস কোষ বিভাজনে কোন উপাদানে সিনাপসিস ঘটে, এটা তো পারবাইস, এটা হবে কি জাইগোটিন। হ্যাঁ, এখন লাস্টে মায়োসিসের লাস্ট এমসিকিউ আমাদের, মায়োসিসের প্রোফেজ অন এর প্যাকাইটিন উপদশে এক্স আকৃতির অংশে কি বলা হয়? ক্রসিং ওভার সিনাপসিস টেট্রাড কায়াজমা। আরেকটা তোমাদের প্রশ্ন করছিলাম যে ক্রসিং ওভার প্রথম কোন উদ্ভিদের ক্ষেত্রে আগে প্রয়োগ করা হয়, কোন উদ্ভিদে এটা পরীক্ষা করে, এটা তোমাদের একটা প্রশ্ন করছিলাম, এটার আনসার কি হবে? অলরেডি সুস্মিতা বলেছো, মাহমুদা সুলতানা বি বলেছো। এটা হচ্ছে এক্স আকৃতির অংশ, এক্স আকৃতি মানে কি কায়াজমা, তার নাম কি হয়? ক্রসিং ওভার, এটা হবে আনসার। ডি এক্স আকৃতির অংশ কি বলা হয়? ক্রসিং ওভার না, প্রক্রিয়ার নাম হচ্ছে ক্রসিং ওভার, বাট এক্স আকৃতির অংশটার নাম হচ্ছে কায়াজমা, মানে দুইটা একই রকম অ্যান্সার, প্রায় কাছাকাছি। হ্যাঁ, ডি হবে আনসার। এখন তোমরা যারা সেকেন্ড টাইম, তাদের জন্য দু একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ শুনবা। আর ভাই একটা লাস্ট গান শুনতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমরা বলিও কি গান শুনতে চাও, এবং হচ্ছে আমরা লাস্ট যারা সেকেন্ড টাইমার তাদের নিয়ে কিছু কথা বলবো, একটু শোনো আমার কথা। এক নম্বর হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে পারিবারিক এবং আর্থিক দুইটায় একটা চাপ থাকে বড়। এই দুইটা চাপ মোকাবেলা করতে পারলে আশা করি তুমি ভালো জায়গায় যাইতে পারবা। যেহেতু প্রতি বছর প্রায় 1.5 লাখের বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেখানে তোমার 1200-র মতো স্টুডেন্ট কিন্তু অলরেডি সেকেন্ড টাইমের প্রতি বছর চান্স পায়। তো এই তোমার যে পরিবারের যে চাপ, যে আমি টাকা পয়সা দিব না, তুইও এত টাকা খরচ করলাম, আগে এত টিউশনি করাইলাম, তুই চান্স পাইলি না, এবারও তুই পারবি না, এরকম তোমার চাপ থাকবে। বাট এইগুলোকে ওভারকাম করে যখন তুমি পরীক্ষায় বসবা, এবং এটাও একটা মানসিক প্রেশার থাকে যে আমি চান্স পাবো কিনা, তো পরীক্ষার হলেই 1 ঘন্টার মাধ্যমে তোমার এই স্বপ্নকে যাচাই হবে। তো এখন থেকে যদি রেগুলার পড়াশোনা না করো, প্রতিদিন মিনিমাম তুমি কিছু ঘন্টা পড়াশোনা করো, আর পড়াশোনা করতে গেলে দেখবা হবে, মানে বিরক্তি বা বোরিং লাগবে, এটা স্বাভাবিক। শুরু করবো কোত্থেকে, কার সাথে আগাবো, কোন ক্লাস দেখবো, কিন্তু তুমি যদি একটা নির্দিষ্ট অনলাইন কোর্সের সাথে লেগে থাকতে পারো, একটা নির্দিষ্ট সহায়ক বই নিয়ে বসতে পারো, নিজের বই পড়তে পারো, তাহলে কিন্তু তুমি আগে থাকতে পারবা। আমাদের সাথে উইকলি এক্সামগুলো দাও, আমাদের এসএসসি এক্সাম শেষ হওয়ার পরপরে আমাদের ডেইলি এক্সামও থাকবে। এখন উইকলিগুলো দাও, সাথে ক্লাসগুলো রেগুলার দেখো, রুটিন দেওয়া আছে, রুটিনটা সেভ করে নাও। এবং আমাদের যে নতুন বাজারে বই এসে গেছে, এটা কিন্তু নতুন বইয়ের কাভার, তোমরা হচ্ছে এই সপ্তাহে এই বইটা পেয়ে যাবা, সবাই লাইব্রেরি থেকে সংগ্রহ করবা। দেখি তোমরা কোন গান শুনতে যাচ্ছ, আর যদি কোনো গাইডলাইনমূলক প্রশ্ন থাকে করতে পারো ক্লাস শেষ পর্যায়ে। ভাই কোরআন তেলাওয়াত শোনান, ভাই গান না সূরা বলেন, মোটিভেশনাল গান শোনান। ভুট্টা, হ্যাঁ ভুট্টাই হবে, রাইট। ভুট্টা, তোমরা তিলাওয়াত শুনতে চাচ্ছ? ভাই আমাদের দাবি সূরা শুনবো আমরা। স্যার অফলাইন এক্সাম কি এখন অ্যাডমিট হব নাকি লাস্টে গিয়ে অ্যাডমিট হব? যদি তোমার কোচিংয়ে খোঁজ নিয়ে দেখো, যদি ভর্তি চলে ভর্তি হয়ে যাও, ওদের রুটিনের সাথে আগাও। এক্সাম কবে হবে? এক্সামের ডেট গ্রুপে রুটিন দেওয়া হবে। হ্যাঁ ভাই কোরআন তেলাওয়াত, আচ্ছা আমাদের দাবি সূরা। কত ঘন্টা পড়া উচিত ভাই প্লিজ? সেকেন্ড টাইমার ক্ষেত্রে রেগুলার 5 ঘন্টা পড়তে হবে, 5 ঘন্টা এখন থেকে পড়া শুরু করো, আস্তে আস্তে ওটাকে বাড়িও। হ্যাঁ, পরীক্ষার আগের রাত্রে পর্যন্ত এটা বাড়াইতে হবে। 5 ঘন্টা দিয়ে প্রাথমিকভাবে শুরু করো। তোমরা তো অনেকেই 1-2 ঘন্টাও পড়ো না, তাহলে কি করবো তোমাদের টাইম বলে বলো? ভাই এই কোর্সটা কি মেডিকেল এক্সামের আগে পর্যন্ত চলবে? একদম পরীক্ষার রেজাল্ট দিন, আমরা পরীক্ষা যেদিন কি দিয়ে আসো তোমরা, ওই দিনও আমরা প্রশ্ন সলভ দিই, আর পরীক্ষার পরে যে কি গাইডলাইন সেটাও আমরা দিই, মানে একদম লাস্ট পর্যন্ত আমাদের ক্লাস চলতে থাকবে, যতদিন না পর্যন্ত এক্সাম চলবে, বুঝছো?
ডেন্টালের সময় আমাদের পর্যন্ত ক্লাস নেই, বুঝছো? হ্যাঁ, অফলাইন এক্সামে রেগুলার এক্সাম হয়, হ্যাঁ। তাই পড়ায় মন বসতে চায় না। আমার একটা কান্নার ভিডিও আছে না, ভাইরাল হওয়া, ওইটা দেখো, ওইটা আবার রিশেয়ার দেওয়া নি, ওইটা দেখো, দেখার পরে ওইটা সেভ করে রাখবা, যখন পড়তে মন চাইবে না আমার ভিডিওটা দেখবা, আমি চান্স পাওয়ার পরে কেমন অনুভূতি ছিল, এটা তোমাকে নিজেকে বুস্ট করতে হেল্প করবে। অসংখ্য হাজার হাজার মেসেজ পেয়েছি ভাই, ওই ভিডিওটা আমার মানে সফলতার জন্য দায়ী। আমি ওইটা শুধু দেখতাম যখন পড়তে মন চাইতো না, এটা শুধু হতাশ লাগে। লাগাই স্বাভাবিক, এটাকে অস্বাভাবিকভাবে ভেবো না। পড়া ভুলে যাওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক যদি হয়তো, মানে যে আইনস্টাইন, সত্যেন্দ্রনাথ বোস, এদের কাছে কি লাগতো পড়াশোনাটা? একবার পড়লে সেই পেজটা ছিঁড়ে ফেলে দিত, বাট তুমি তো তা না। পড়া ভুলে যাওয়া স্বাভাবিক, না ভুলাটা অস্বাভাবিক, বুঝছো? সবাই ভুলে, কিন্তু ওইগুলোকে আস্তে আস্তে স্থায়ী মেমোরিতে কনভার্ট করতে হবে, বুঝছো? অন্যদের উদ্যোগে আমরা অনেক খুশি, ও আপনাদের উদ্যোগে অনেক খুশি। আচ্ছা, প্রশ্ন ব্যাংক বইটা পড়লে হবে। মেডি সিরিজে কোশ্চেন অ্যাড করা আছে, থিওরি অ্যাড করা আছে। আর আমাদের মেডিকেল অ্যাডমিশনের আগে আমাদের জিকে হাইলাইটস সহ মেডি সিরিজের হাইলাইটস বই পাওয়া যায়, বুঝছো? তখনও ওখানে এমসিকিউ বেসড কোশ্চেন থাকে। এইখানে একটা কম্প্যাক্ট বই, এখানে এমসিকিউ আছে, থিওরিও আছে, বুঝছো? এমসিকিউ কিন্তু শুধুমাত্র বোর্ডগুলো না, কিন্তু ভার্সিটি, ডেন্টাল, বিগত প্রশ্ন সব কিছু পাবা। ভার্সিটির ব্যাচ করে পাশাপাশি বাসায় নিজে মেডিকেল প্রিপারেশন নেওয়া কি উচিত হবে? হ্যাঁ হবে, এটা ফোকাস দেব। মেডিকেল এখনও শুরু করে নেই, আস্তে আস্তে পড়ো, অসুবিধা নেই। এত প্রশ্ন, দাঁড়াও, থ্যাংক ইউ ভাইজান। আচ্ছা ঠিক আছে, 26-এর কি প্রি মেডিকেল শুরু হয়েছে? এই ক্লাসটা করলে 26-এর জন্য উপকার হবে। এবং পাশে এখন থেকে 26 ব্যাচগুলো মেডিকেল সিরিজের একটা বই কাছে রেখো, তাহলে মেডিকেল সম্পর্কে একটু আইডিয়া পাবা। ভাই আপনিও কি পড়া ভুলে যান? অবশ্যই ভুলে যায়, আমি ভুলবো না কেন? আমি কি মহাবিজ্ঞানী হয়ে পড়েছি? কি কি বই পড়া উচিত প্লিজ বলেন। মেডি সিরিজের বই পড়বা, সাথে তোমার যে পাঠ্য বই আছে না, পাঠ্য বইটা ক্লিয়ারলি পড়ে পাশাপাশি কোনগুলো পড়া দরকার, গুরুত্বপূর্ণ অংশগুলো, সেগুলোই তোমার দেখবে এখানে বোল্ড হরফে দেওয়া আছে, ওইগুলো পড়বা। ভাই ওই ভিডিওটা কোথায় পাবো? ওই ভিডিওটা আমাদের তুমি শুধু আলফাজ কান্না বলে সার্চ দিও, দেখে চলে আসবে নি। ভাই ওই ভিডিওটা কোথায় পাবো? এখানে লিঙ্ক, বেস্ট মোটিভেশনাল ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা সবাই সূরা শুনতে যাচ্ছ না? আমি তো সেই ভিডিওটা দেখছি, আপনাকে দেখলে পড়তে ইচ্ছা হয়। আচ্ছা, বুঝছে বুঝছে। আচ্ছা, এখানে মানে তোমার অন্য ধর্মাবলম্বী এসে তো এখন, মানে সূরা পাঠ করাটা অতটা হবে না, হ্যাঁ, পরিবেশ নাই, কারণ অন্য ধর্মাবলম্বীরা কষ্ট পাবে। সেক্ষেত্রে একটা গান গায়, বুঝছো? কি গান গায়? ইউটিউবে ভাই ক্লাসটা পাওয়া যাবে? হ্যাঁ, ইউটিউবে ছাড়া হবে ভাই, ইউটিউবে দেওয়া হবে না এটা? ইউটিউবে দেওয়া হবে, জয়কুলি সার্চ দিও, ইউটিউবে দেখবে পাবা, ইউটিউবে এই ক্লাস পাওয়া যাবে। ভাই এখন সমস্যা হলো বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম কীভাবে সামলাবো? দেখো, বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম সবই কিন্তু সেম সাবজেক্ট, শুধু ম্যাথের ক্ষেত্রে যদি তুমি দাগাইতে চাও ম্যাথ না দাগাই তোমার বাংলা টাংলা দাগায়ও, বুঝছো? এটার ক্ষেত্রে একটা ভালো দিক, কারণ ম্যাথের ক্ষেত্রে আলাদা পরিবেশ লাগে, মাথায় একটু আলাদা বোঝা তৈরি হয়। সেক্ষেত্রে তোমরা যদি আগে থেকে কেমিস্ট্রি, বায়োলজি প্রায় সেম, শুধুমাত্র ফিজিক্স আর ওই তোমার ম্যাথটা একটু ডিফারেন্ট, তাহলে এই ক্ষেত্রে তুমি বেশি জটিল ম্যাথ করার দরকার নেই, শুধু সূত্রগুলো মাথায় হেডলাইনে রাখবা, যাতে তুমি পরীক্ষায় প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারো। বেশি ডিপে যাওয়ার দরকার নেই, মানে দুইটা পাশাপাশি কম্পেয়ার করে পড়াশোনা করো। হিন্দি গান?
ভাই আমি বলতে চাচ্ছি আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পড়ার সাথে সাথে যেটুকু টাইম পাও ওইটুকু টাইমে তুমি মানে মেডিকেল প্রিপারেশন নাও। ভার্সিটির পড়াশোনা অতটা মানে কঠিন না, বুঝছো? যেমন মেডিকেলে যেমন প্রচুর প্রেশার পড়ে, যেটা ডেন্টাল, এরা যদি ধর খুলনা মেডিকেলে একজন পড়ে, সে ঢাকা মেডিকেলে পড়তে চায়, তারা কিন্তু অনেকে পরীক্ষা দেয়, বুঝছো? এরকম পোলাপানও আছে যারা ঢাকা ডেন্টালে পড়ে, তারাও আবার সেকেন্ড টাইম দিতে চায়। তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়, তাদেরকে ইয়ার গ্যাপ দিতে হয়, বুঝছো? সারাদিন কতক্ষণ পড়তেন? সারাদিন আমি থাকা খাওয়া ঘুম টিউশন এইগুলো বাদে বাকি টাইম পড়াইতাম। আমি এইচএসসি লাইফেও পড়াইতাম, বুঝছো? ম্যাক্সিমাম টাইমে মানে যখন ফোনও টিপতাম, ক্লাস দেখতাম, কোনো একটা এমন কিছু পড়তাম যাতে আমাদের পড়াশোনায় হেল্প করছে। গ্রুপ স্টাডি হয়তো, মানে গ্রুপে মেসেঞ্জারে অনেকে মানে প্রবলেম দেয় না, ওইগুলো ওইগুলো গাইতাম। ভালো ভালো লাগে ভাই আপনার কথা শুনতে, ভাই অরিজিৎ সিং। আচ্ছা, অরিজিৎ সিং এর একটা গান গাই। जिसके आने से मुकम्मल हो गए थे जिंदगी, दस्तके खुशियों ने दे थे, मिट गए थे हर कमी, क्यों बेवजह दिए सजा, क्यों ख्वाब देखे वो ले गया, जिए जो हम लगे सितम, अजाब से हो दे गया, मैं ढूंढने को जबीने। ভুলে গেছি রে গানটা। তো সবাই ভালো থাকো, আর একদিন গাবনি গানটা, মানে অনেক বকাবকি করেছি তো, অন্যদিন হবে। আজকে এই পর্যন্তই, আর নেক্সট দিন বাংলা গান শোনাবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। আজকে ক্লাস এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। আমাদের পিডিএফটা আমাদের সেকেন্ড টাইম গ্রুপে, যে নতুন গ্রুপ খোলা হয়েছে, ওখানে পোস্ট করা হবে, তোমরা ওখান থেকে সেভ করে নিও। টাটা, সবাই ভালো থাকো।